চিটাগাংয়ের কক্সবাজারে একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসছেন, বাইতুল শরফ মাদ্রাসায় দাখিল পাস করছেন, অ্যান্ড দেন সেখান থেকে আপনি ইউএসটিসিতে পড়াশোনা করছেন, একটা প্রাইভেট মেডিকেলে। সেখান থেকে আপনি চায়নাতে এসে পিএইচডি করছেন, চায়নার বেইজিং এর জাতীয় হৃদরোগ হাসপাতালে ওয়ান অফ দ্য লিডিং কার্ডিওভাস্কুলার এই আমার হঠাৎ প্র্যাকটিশনার। চোখের পানি চলে আসছে। আমি একটা শেয়ার করি যে সেদিন বাবা বলল, মেজবা, যে চিটাং থেকে বেরোতে হবে। চিটাং থেকে যদি বের না হয় তাহলে কখনো বড় ডাক্তার হওয়া যাবে না। একটা বড় হসপিটাল মেডিকেল অফিসার হতে পারবা। ম্যাক্সিমাম কি হবে, তোমার একটা গাড়ি হবে। বাট আই ওয়ান্ট টু সি ইউ দ্য হোল ওয়ার্ল্ড recognize you as a big brand ambassador doctor. My father told me like this word. ব্যাগ নিয়ে বেরিয়ে চলে এসেছি চিটাং থেকে। থাকার জায়গা ছিল না ঢাকাতে। অনারি মেডিকেল অফিসার মানে আমি তো কাজ করব উইদাউট মানি। আবার হসপিটালকে আমি যে কাজ শিখতেছি, আমাকে পার মান্থ আমাকে 500 টাকা করে জমা দিতে হবে হসপিটালকে। আর আমি শেকের থেকে একটা 2000 কি 2500 টাকা দেবো। ছোট একটা টিন শেডে উইদাউট টয়লেট, উইদাউট এনিথিং, একটা ফ্যান ছিল, আর কিছু ছিল না। আমি 1.5 year আমি ওইরকম একটা ভেরি স্ট্রাগল লাইফ লিড করেছি, শুধুমাত্র একটা কারণে। অ্যান্ড সেখান থেকে হাউ ডিড ইউ গো টু চায়না? তখন মানুষজন গেলে যাবে ইউকেতে, ইউএসএ। অ্যাবসলিউটলি ইউকে যাবে, ইউএসএ যাবে। আমার আই জাস্ট ফলো মাই বস। সেই 10 লাখ টাকা লোন নিয়ে আমি চায়নাতে ফার্স্ট টাইম 2010-এ আমি এন্ট্রি করেছি। চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সি জানতাম না। আমি জানতামই না যে নিহো মানে যে হ্যালো। আপনি অলরেডি এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ভাইস প্রেসিডেন্ট। এটাতে একটা অনেক প্রেস্টিজিয়াস পোস্ট। মোর দেন 22,000 মানুষ ফিজিক্যালি অ্যাটেন্ড করে। আমাদের একটা পেশেন্ট মারা যায় ক্যাথলেবে, হতে পারে একমাত্র ডাক্তার মেজবা এবং আমার আরেকটা বস, ওনারা দাঁড়িয়েছিলাম। আমি স্যারকে বললাম যে স্যার, আমি ফরেনার, পুলিশ আসবে এটা কনফার্ম। আপনি বলবেন এই পেশেন্টের অপারেশনের সময় আই এম দ্য মেইন অপারেটর, বাট দ্যাট ডে আই উইন হিজ হার্ট। আপনি যখন জাতীয় হৃদরোগ বলছেন, হচ্ছে বেইজিং এর জাতীয় হৃদরোগ। জি জি জি, জাতীয় হৃদরোগ বেইজিং, চায়না। জাতীয় হৃদরোগ বেইজিং, চায়না। জি জি, হার্ট অ্যাটাক হলে রিং পড়ে। এই রিং লাগানোর মতো একটা টেকনোলজি হচ্ছে ভাল্ব। অ্যাওর্টিক ভাল্বটাকে আমরা লাগিয়ে দিই ওখানে, তখন আর বুক কাটতে হয় না। ইউএসএ গেলেন, সে ফর এক্সাম্পল, আপনি একটা সিটি স্ক্যান বা এমআরআই আপনি কোনোভাবেই 1 উইক বা 2 উইকস বা 3 উইকসের আগে আপনি পাবেন না, মানে ইম্পসিবল। চায়নাতে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে এত পরিমাণ সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন বসানো হয়েছে, উইদিন 1 ডে ইউ ক্যান ম্যানেজ ইট। আপনি কি জানেন যে চায়নাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হসপিটাল আছে, এআই ডাক্তার আছে এখন বেজিংয়ে। আপনি যাবেন, ক্যামেরার সামনে বসবেন, দে স্ক্যান ইউ, দে টক উইথ ইউ। একজন আসবে, স্যাম্পল ব্লাড নিল, within 1 hour 2 hours you will get the report. Then many disease can be diagnosed very faster track. বাংলাদেশে এত অল্প রিসোর্সের মধ্যে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি বাইরের দেশে গেলে দেখবেন যে একটা বেলুন দিয়ে একটা পেশেন্টকে আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট দিই। বাংলাদেশে একটা বেলুন দিয়ে আমরা 3 থেকে 4টা পেশেন্টকে রিইউজ করতে পারতেছি। আমার কাছে মনে হয়েছে রিস্ক ইজ দ্য অ্যানাদার চ্যাপ্টার অফ দ্য উইন। নিজের লেভেল থেকে নিচে এসে থাকার যে টেন্ডেন্সিটা, এটাই আপনাকে অনেক বড় করবে। তো আমি সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো, চাইনিজ ওপেন মার্কেট, প্রিপেয়ার ইউরসেলফ। আপনি একটু চাইনিজ শিখুন, দে উইল ওপেন দ্য হোল ডোর ফর ইউ। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম, ডক্টর মিসবাহ ফেরদৌস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মিস্টার ইয়াহিয়া, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি ইন ইউর প্রেস্টিজিয়াস শো। থ্যাংক ইউ অ্যাগেন। থ্যাংক ইউ। আপনি অসম্ভব বিজি, আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো কাজে আছেন। ইট ইজ প্রবলি ফেয়ার টু সে দ্যাট বাংলাদেশ থেকে যত ডাক্তার এখন পর্যন্ত চায়নাতে গিয়েছে, এর মধ্যে ইউ আর বাই ফার দ্য মোস্ট অ্যাকমপ্লিশড পার্সন যে এখন চায়নাতে অ্যাক্টিভলি প্র্যাকটিস করছে বাংলাদেশের মধ্যে। আমি এটা বলবো আসলে, মানে বাবা মার দোয়া। আই এম নট এ গুড স্টুডেন্ট ইন মাই হোল লাইফ। হয়তো বাবা মার দোয়া, মানে মুরব্বীদের দোয়া, টিচারদের দোয়া, আই মিন দ্য আলহামদুলিল্লাহ ভেরি গুড পজিশন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিটাগাং এর ইউএসটিসি থেকে আপনি প্রাইভেট মেডিকেলে যখন আপনি পাশ করেছেন, সেই সময় বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোর ব্যাপারে ধারণাটা এরকম যে এগুলো আসলে খুব ভালো কিছু না, ঢাকার গুলাকেই ভালো ধরা হতো না। সেখানে হচ্ছে আপনি চিটাগাং এর ইউএসটিসিতে, সেইখান থেকে আপনি 1.5 বছর খেয়ে না খেয়ে আপনি বাংলাদেশ জাতীয় হৃদরোগে কাজ করলেন। ওইখানে টাকা পয়সা বা স্যালারি ইজ ভেরি, কি বলবো, হাম্বল, অ্যান্ড আপনার থাকা খাওয়া সবকিছু ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সেইখান থেকে ফাস্ট ফরওয়ার্ড উইদিন নেক্সট 10, 15, 20 ইয়ার্স, এখন আপনি চায়নার বেইজিং এর জাতীয় হৃদরোগ হাসপাতালে ওয়ান অফ দ্য লিডিং কার্ডিওভাস্কুলার এই আমার হঠাৎ চোখের পানি চলে আসছে। আমি একটা শেয়ার করি যে আমরা প্রাইভেট মেডিকেল যখন পাশ করি, হ্যাঁ, আমার বাবা যেদিন ইন্টার্নশিপ করলাম, সেদিন বাবা বলল, মেজবা, যে চিটাং থেকে বেরোতে হবে। চিটাং থেকে যদি বের না হয় তাহলে কখনো বড় ডাক্তার হওয়া যাবে না।
আমি এমবিবিএস ইউএসটি থেকে যেদিন ইন্টার্নশিপ শেষ করছি, তার পরের দিনই আমি রাতেরবেলা গাড়িতে করে চলে আসছি। আমার যেদিন ইন্টার্নশিপ শেষ, তার আগে আমি জাতীয় হৃদরোগ, পিজি হসপিটাল, ঢাকা মেডিকেল, সরোয়ার্দী সব জায়গায় আমি অনারারি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করেছি। লাস্ট এন্ড অফ দ্য ইন্টার্নশিপের লাস্ট মান্থে। তো আমার বাবা ১ম থেকে আমাকে ধাক্কা দিয়ে করতেছিল, "ইউ লিভ দ্য চিটাগাং। চিটাগাংয়ে থাকলে ম্যাক্সিমাম তুমি একটা বড় হসপিটাল মেডিকেল অফিসার হতে পারবা। ম্যাক্সিমাম কি হবে? তোমার একটা গাড়ি হবে। বাট আই ওয়ান্ট টু সি ইউ দ্য হোল ওয়ার্ল্ড recognize you as a big brand ambassador doctor." My father told me like this word. আমি খুব কষ্ট করে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে চলে এসেছি চিটাং থেকে। থাকার জায়গা ছিল না ঢাকাতে। আমি ফকিরবলে হোটেলে ছিলাম ৭ দিন। লাকিলি আমার জাতীয় হৃদরোগে আমার হয়ে গিয়েছিল জাতীয় হৃদরোগে। আমি অনারারি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছি। আপনি আবুল হোসেন খান স্যারের আন্ডারে ছিলেন হ্যাঁ, more লেট than আবুল 1 year। হোসেন খান চৌধুরী স্যার, ওয়ান অফ দ্য legendary cardiologist in the history of বাংলাদেশ। টপ 5 এর মধ্যে একজন থাকবে। তো উনার আন্ডারে আমি জাতীয় হৃদরোগে ছিলাম। বাট সেই জার্নিটা ওয়াজ ডিফিকাল্ট। ওই সময় চিটাং থেকে এসে আপনি সেক্ষেত্রে থেকে ছিলেন অ্যান্ড দিন নাই, রাত নাই, টাকা নাই, পয়সা নাই। ইট ওয়াজ ডিফিকাল্ট। অ্যান্ড সেখান থেকে হাউ ডিড ইউ গো টু চায়না? অ্যান্ড চায়নাতেও গেলেন, অ্যান্ড আপনি তো চায়নাতে ইভেন চাইনিজদের স্ট্যান্ডার্ডেও তাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে টু বি দ্যাট সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ওইখানে আপনি মাস্টার্স পিএইচডি করছেন। দ্যাটস আ লং ওয়ে জার্নি। ভেরি লং জার্নি। জি। সো হাউ ডিড ইউ ডু দ্যাট? আমার ১ম থেকে আমার লাইফে একটা জিনিস আমি সবসময় নিজেকে, সবসময় আমাকে টেকনোলজির মাধ্যমে অ্যাডভান্স থাকতে হবে। আমি যদি টেকনোলজিতে অ্যাডভান্স না থাকি, I will not get the high position. আমরা যখন যেই যুগের মানুষ, আমরা ২০০৮, ৯, ১০ এর কথা বলছি, তখন কিন্তু ফেসবুক ছিল না। হোয়াটসঅ্যাপ আমি জীবনে কখনো ইউজ করিনি। আমাদের অনলি ওয়ান অপশন ইজ ইমেল। আচ্ছা, আমি যখন জাতীয় হৃদরোগে আসলাম, আমার প্রফেসর আবুল হোসেন খান খুব কড়া, উনি জাদ্রেল ডাক্তার যাকে বলা হয় না, দেখলেই মানুষজন ডানে বামে চলে যায়, এই কোয়ালিটির ডাক্তার ছিলেন। তো স্যারের একটা কথা ছিল, আমাকে বলেছে, "মেজবা, আই ওয়ান্ট ইউ বিকাম মাই কামলা।" আমি উইদাউট হেজিটেশন বলেছি, "স্যার, আই কেম ফ্রম চিটাগাং টু ঢাকা টু বিকাম ইউর কামলা।" দ্যাটস ওপেন দ্য ডোর ফর মি ইন জাতীয় হৃদরোগ। আপনি আমার সমান অনেকে জয়েন করেছে। আমরা ইউএসসি থেকে ৩ জন এসেছিলাম। জাতীয় হৃদরোগের এত ওয়ার্কলোড দেখে ২ জন এক সপ্তাহ পর ব্যাক টু দ্য চিটাগাং। অনলি মি, আই সার্ভাইভ ইন ঢাকা উইদাউট হ্যাভিং এনি ডক্টরস কানেকশন। আমার বাবা, মা, খালা, আত্মীয়স্বজন 14 জেনারেশনের মধ্যে কোনো ডাক্তার নেই। এটা কিন্তু বাংলাদেশের নিয়ম বা ওয়ার্ল্ডের নিয়ম। আপনার ফ্যামিলিতে যদি আপনি একজন ডাক্তার থাকে, ইউ উইল বি প্রিভিলাইজড বাই কানেকশন অর ইউ উইল বি প্রিভিলাইজড বাই দ্য অ্যাডভাইস। আই হ্যাভ নাথিং। তো যখন জাতীয় হৃদরোগে আসলাম, আমি একজন খুবই কঠিন লাইফের মধ্যে এসেছি জাতীয় হৃদরোগে। এত বড় একটা সেন্টার। ১ম দিন আমি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই সো 1 ডে অ্যাডমিশনে আপনার 150+ পেশেন্ট অ্যাডমিট হয়েছে। এদের শুধু প্রেশার আর পালস মাপতে মাপতে আমার পুরো দিন শেষ। এটা আমার ফার্স্ট টাইম ফর মি না। আমরা ইউএসসি থেকে পাশ করেছি। আমরা হয়তো পার ডে অ্যাডমিশন হতো 25+ বা 30। জাতীয় হৃদরোগে একদিনে আপনার অ্যাডমিশন হতো 150+। পোস্ট অ্যাডমিশন মানে আরও ৩ থেকে ৪ দিন তাকে ফলো আপ, কারো এনজিওগ্রাম লাগবে, কারো এনজিওপ্লাস্টি লাগবে, অনেক রোগী মারা যাবে, তাদের ডেথ সার্টিফিকেট সব মিলে একটা হিউজ ওয়ার্কলোড। আরও সত্যি কথা, বাংলাদেশে তখন এইচএমও মানে আমাকে ৳৫০০ আবার হসপিটালে দিতে হবে কাজ শেখার জন্য। অনারারি মেডিকেল অফিসার মানে আমি তো কাজ করব উইদাউট মানি। আবার হসপিটালকে আমি যে কাজ শিখতেছি, আমাকে পার মান্থ আমাকে ৳৫০০ করে জমা দিতে হবে হসপিটালকে। তো একটা ইয়ং ডাক্তারের এমবিবিএস পাশ করার পর সবার ইচ্ছে থাকে কি, মানে পেশেন্ট দেখবে, টাকা কামাবে। তো আল্লাহ আমাকে ওই জিনিসটা থেকে দূরে রাখছে। জাতীয় হৃদরোগে যখন জয়েন করলাম, আমার আবুল হোসেন স্যার আমাকে শুধু একটা কথা বলতো, "নেভার টাচ এনিথিং উইদাউট মাই কনসেন্ট। ইউ উইল গেট মেনি সাপোর্ট ফ্রম দ্য আদার পিপল, বাট আই ওয়ান্ট ইউ বিকাম মাই লয়াল স্টুডেন্ট।" আমি আমার জাতীয় হৃদরোগে 1.5 ইয়ারে অসংখ্য সাপোর্ট অফার এসেছিল বাই দ্য ডিফারেন্ট সাইড। আই নেভার টাচ। এবং স্যার আমার দুপুরে লাঞ্চের টাকা দিত, মাঝে মধ্যে ৳১০০ বের করে ডিনারের টাকা দিত, সেটা দিয়ে কোনো মতে খেতাম। আর আমি শেকের থেকে একটা ২,০০০ কি ৳২,৫০০ আমার মনে নেই, একটা ছোট একটা টিন শেডে উইদাউট টয়লেট, উইদাউট এনিথিং, একটা ফ্যান ছিল আর কিছু ছিল না। আমি 1.5 ইয়ার আমি ওরকম একটা ভেরি স্ট্রাগল লাইফ লিড করেছি, শুধুমাত্র একটা কারণে, জাতীয় হৃদরোগে ট্রেনিং করব। দ্যাটস মাই ভিশন। এই ভিশনের জন্য আমি স্যাক্রিফাইস এভরিথিং। আমার ভালো কাপড়, গুড ফ্রেন্ডস, মানি। তখন কিন্তু যারা জাতীয় হৃদরোগে জব করতো তারা কিন্তু আবার প্রাইভেট হসপিটালগুলোতে জব করতে পারতো। আমি কেন জানি করিনি। আমার একদম লাস্ট এন্ডে গিয়ে আমি হয়তো ২ মাসের জন্য ল্যাবরেটরি জয়েন করেছিলাম। বাট 1 ইয়ার প্লাস আমি কখনো কিছু করিনি। তো এটার মানেই হলো যে আসলে নাথিং ইজ ইজি ইন দ্য মেডিকেল সেক্টর। আর জাতীয় হৃদরোগের পর আমার বস আমাকে
হোল ওয়ার্ল্ডের দরজা খুলে দিয়েছে। আমার স্যার আমাকে বললো, মেজবা, লেটস গো টু চায়না। তুমি খুব হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, আই বিলিভ ইউ উইল গেট দ্য ভেরি গুড পজিশন ইন চায়না। আমি আমার বাবার সাথে যখন এই কথাগুলি বললাম, আমার বাবা বললো, নো, চায়না, দিস ইজ ইম্পসিবল থিং ইন 2010। মানুষ চায়নাতে এমবিবিএস পাশ করে মাস্টার ডিগ্রি করতে যাবে, দ্যাট ওয়াজ নট নর্মাল। তখন মানুষজন গেলে যাবে ইউকেতে, ইউএসএ তে। অ্যাবসলিউটলি, ইউকে যাবে, ইউএসএ যাবে। আমার মামা ছিলেন ইউএসএ, উনি সবসময় আমাকে পোক করতো, লেটস কাম টু দ্য ইউএসএ, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, পিপল আর ওয়েটিং ফর ইউ, অনেক কথা বলতো, গুড ওয়ার্ড বলতো। আই জাস্ট ফলো মাই বস। আমার এত অপরচুনিটি থাকার পরেও আই জাস্ট ফলো মাই বস অ্যান্ড আই ডিসকাস উইথ মাই ফাদার ডিনাইট। আমার বাবা তখন উমরা করতে গিয়েছিলেন। তখন আমার একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে ডাক্তার কামাল, আমার ভেরি গুড ফ্রেন্ড। আমি পৃথিবীতে মনে করি, পৃথিবীতে একটা মানুষের লাইফে 2 or 3 বেস্ট ফ্রেন্ড ইজ মোর দেন এনাফ। ডাক্তার কামাল হচ্ছে আমার এমন একটা বন্ধু যে আমাকে 10 লাখ টাকার লোন স্যাংশন করার জন্য সে গ্যারান্টার হয়েছে এবং হাসতে হাসতে বলছে, তুই লোন না দিলে আমাকে জেলে যেতে হবে, ইটস ওকে ফর দ্য ফ্রেন্ডস। সেই 10 লাখ টাকার লোন নিয়ে আমি চায়নাতে ফার্স্ট টাইম 2010-এ আমি এন্ট্রি করেছি। আর আমি যখন চায়নাতে গেলাম তখন আরও মোর স্যাড স্টোরি, কারণ আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সি জানতাম না। আমি জানতামই না যে নি হো মানে যে হ্যালো, বা নি হো মানে যে একটা গ্রেটিংস, এটাও জানতাম না। যেদিন আমি অ্যারাইভ করলাম, আমার শ্যানডং ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম আমি জয়েন করেছি অ্যাজ এ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। এয়ারপোর্টে আমাকে কেউ নিতে আসার কথা ছিল, আমি কাউকে পাই নাই। একটা আননোন একটা চাইনিজ কান্ট্রি, যেটাতে ভেরি আনফ্যামিলিয়ার উইথ দ্য বাংলাদেশ। যে ছেলে ভালোভাবে, আমি ভালো কথা, বাই দ্য ওয়ে, আমি ইংলিশে ভালো কথা বলতে পারতাম না, আই এম নট ভেরি গুড স্পিকিং ইংলিশ দ্যাট টাইম। আমি শুধু জানতাম বাংলা। এরকম একটা জায়গা থেকে আমি যখন চায়নাতে ল্যান্ড করলাম, শ্যানদং জিনানে এয়ারপোর্টে, আমি 2 ঘন্টা দাঁড়াচ্ছিলাম এয়ারপোর্টে কেউ আসে কিনা দেখার জন্য। যখন দেখলাম যে কেউ আসছে না, সবাই দেখলাম ল্যান্ড করার পরে সবাই বাসের দিকে রওনা দিচ্ছে। আচ্ছা, আমি জানিও না বাসটা কোথায় যায়। মনে করলাম এটা তো কোনো সিটিতে যাবে বা যাবে তো। তো আমি 20 আরএমবি, 20 আরএমবি, সেই 20 আরএমবি দিয়ে আমি বাসে উঠছি। আমার পাশে একটা মেয়ে ছিল, আমি ওকে দেখালাম আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিসটা, আমি ইউনিভার্সিটিতে যাব। লাকিলি শি অলসো দ্য স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি। সে আমাকে বাস স্টেশন থেকে আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যায় এবং ইউনিভার্সিটির যে অ্যাডমিশন অফিসার ছিল তার সাথে আমার সাথে দেখা করিয়ে দেয়, দেন এভরিথিং ইজ স্মুথ। কিন্তু প্রবলেম হলো, যখন আমি শ্যানং ইউনিভার্সিটিতে যাই প্রথমবার, তখন আমি দেখলাম দ্যাট ইজ সামথিং বিয়ন্ড মাই ইমাজিনেশন। ওয়েন আই স দ্য হসপিটাল, হাজার হাজার মানুষ, হসপিটালের ব্যাড সংখ্যাই হচ্ছে 1,500। আমি যখন বাংলাদেশ থেকে প্রথমবার একটা ইউনিভার্সিটিতে গেলাম, এবং অল দ্য হসপিটাল বেড সো গুড, সো রিফ্রেশিং বলছি, যখন আমরা হসপিটালে যাই আমাদের একটা বাজে গন্ধ থাকে যখন যে কোনো প্রাইভেট হসপিটালগুলিতে যাই। চায়নার ইচ অ্যান্ড এভরি হসপিটাল সো নিট অ্যান্ড ক্লিন, অ্যাডভান্স টেকনোলজি, মেনি পিপল ওকে, বাট দে আর নট আনহ্যাপি বিকজ everyone coming on the time and they are getting the investigation on time. ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য আপনাকে আবার যেতে হবে না, হাফ এন আওয়ার বা 1 আওয়ারের মধ্যে বা 2 আওয়ার্সের মধ্যে 90 থেকে 95% রিপোর্ট উইল বি ডেলিভার ইন দ্য স্পেশাল এরিয়া। আপনি শুধু আপনার বারকোডটা দেখাবেন, ওখান থেকে অটোমেটিক প্রিন্টে চলে আসবে। তার মানে আপনার ইজি করার জন্য হেলথ সেক্টরটাকে যা যা করণীয় চায়না তাদের মানুষের জন্য করে রেখেছে। আই এম টকিং অ্যাবাউট 2010, 11, 12। আর এখন সেটা পরে আসি, আমি বলছি। তবে এখানে আমার একটা সরি ইয়ে করার জন্য, 2010-এ আপনি চায়নায় গেছেন, ইউ টুক আনপপুলার রাউট, হ্যাঁ, ওকে, মানুষ সাধারণত চায়না ওই সময় যায় না, এবং আপনার ফ্যামিলি আপনাকে চাইতেছে আপনি ইউএসএ ইউকেতে যান, ওকে, ইউ ওয়েন দেয়ার। বাট 2010 থেকে 2026 মাত্র 16 বছর, অ্যান্ড ইউ আর নট দ্য সিনিয়র মোস্ট ইন চায়না অর ইন বাংলাদেশ। আপনি অলরেডি এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ভাইস প্রেসিডেন্ট। এটা তো ধরেন এটা তো একটা অনেক প্রেস্টিজিয়াস পোস্ট। মোর দেন 22,000 মানুষ ফিজিক্যালি অ্যাটেন্ড করে আমাদের কনফারেন্সগুলিতে, অ্যান্ড আপনি সেখানে খুবই সফিস্টিকেটেড, ওদের হৃদরোগ ইনস্টিটিউটে আপনি ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড সার্জারিগুলো আপনি করেন, এবং ওই টিম আপনি লিড দেন দেশে, চায়নাতে এবং চায়নার বাইরে। সো ওইটা কিভাবে সম্ভব হলো? একটা তো ঠিক আছে, আমি চায়নায় আসছি, চায়নার ডাক্তাররা ভালো, হাসপাতাল ভালো, আপনিও ভালো, ফাইন, বাট আপনি তো ওদের স্ট্যান্ডার্ডে ইউ হ্যাভ এক্সেলড সিগনিফিকেন্টলি। হাউ ডিড ইউ ডু দ্যাট? ভাইয়া, আমরা তো চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের মানুষ কিন্তু মেজরিটি ব্যবসায়ী, কিন্তু আমার বাবা আমাদের কখনো ব্যবসা দেখায়নি। আমার বাবা শুধু আমাদেরকে বলেছে স্টাডি স্টাডি স্টাডি, এবং আরো একটা কথা শিখিয়েছে আমাদেরকে সবসময়। আমার বাবা মা দুজনেই বলতো, ইউর টিচার ইজ ইউর সেকেন্ড ফাদার। তো আমি মনে করি আমার এই জার্নিটা যে হয়েছে, লং জার্নি, 2010 to 2026, 16 years জার্নি, আই এম সো হ্যাপি ফর দিস। এবং অল দ্য স্ট্রাগল, when I look back, নাথিং কম্পেয়ার উইথ মাই ডেজিগনেশন নাও, আলহামদুলিল্লাহ। আমি মনে করি কেন আমাকে এই পজিশনগুলি দেওয়া হয়েছে, ইভেন আই এম নট এ চাইনিজ, আই এম ফরেন পিপল, আই এম ফরেন লুক ফর দ্যাম,
অল দ্য অর্গানাইজেশন ফ্রম চায়না। এটার একমাত্র কারণ আমার বিগ বস। আমি স্যারের জন্য এত কষ্ট করি। স্যার যখন হসপিটালে আসতো 7:30 বা 8টায়, আমি আমার গাড়িটা পার্কিং করে স্যারের পার্কিংয়ের সামনে দাঁড়ায় থাকতাম। 7:30 স্যার আসলে আমি 7 বা 7:10 গিয়ে দাঁড়ায় থাকতাম সকালে। স্যার আসছে, স্যারের ব্যাগটা নিয়ে আমি ক্যাথল্যাবে চলে যেতাম স্যার ডিরেক্টলি। এই যে বন্ডেজ, এটা একদিনে আসবে না। এবং ডেডিকেশন ফর দ্য বস, আমি 2010 থেকে 2026 আমি একটা গল্প শেয়ার করি। আমাদের একটা পেশেন্ট মারা যায় ক্যাথল্যাবে, হতে পারে অল দ্য পিপল রান অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাথল্যাব উইদিন 10 মিনিটস। একমাত্র ডাক্তার মেজবা এবং আমার আরেকটা বস, ওনারা দাঁড়িয়েছিলাম। আমি স্যারকে বললাম যে স্যার আমি ফরেনার, পুলিশ তো আসবে এটা কনফার্ম, কারণ চায়নাতে ইট ইজ হিউজ বিগ ট্রাবল। ক্যাথল্যাবে বা অপারেশন রুমে বা হসপিটালে রোগী মারা যাওয়াটাকে খুবই ক্রিটিক্যাল একটা অফেন্স ধরা হয়, এবং এটা নিয়ে অসংখ্য ইনকোয়ারি হবে। মানে নট বাই ওয়ান টিম, মেবি 5-7 টিম, অনেকগুলো টিম হবে, কিন্তু এর আগে পুলিশ আসবে, কারণ ওখানে ঝামেলা হবে। আমি স্যারকে বললাম স্যার একটা কাজ করি, আপনি বলবেন এই পেশেন্টের অপারেশনের সময় আই এম দ্য মেইন অপারেটর, দ্যাট মিনস ইউ আর ইন দ্য সেকেন্ড ফেজ, আই এম দ্য ফার্স্ট ফেজ ডক্টর। তাহলে হবে কি, আমাকে যদি পুলিশ ধরেও নিয়ে যায় কি আর হবে স্যার, আমি ফরেনার। কারণ আমি জানি যে এই পেশেন্টটা মারা গিয়েছে নট ফর দ্য ডক্টরস নেগলিজেন্সি, দিস ইজ ফর দ্য কোমরবিড সিচুয়েশন এবং হাই বন্ড গিভেন বাই দ্য ফ্যামিলি মেম্বার। দেন আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই সেলফ, ইয়েস এই পেশেন্ট রিলেটেড যদি কোনো ইনকোয়ারি হয়, উই আর ইন দ্য সেফ জোন, বাট at the spot time my boss will be captured by the police. I don't want to see this part. তখন আমি বললাম, যেহেতু ফরেনার পুলিশ এসে খুব ভেবা জায়গা খেয়ে গেছে, কাকে নিবে? কারণ চায়নাতে একটা ফরেনারকে ক্যাপচার করা ওকে, ইটস নর্মাল, বাট মানে একটা সোসাইটি থেকে ডক্টর, হসপিটাল, লিটল বিট আনফ্যামিলিয়ার সিচুয়েশন ফর দেম। তখন আমাকে নিয়ে ডিরেক্টরের রুমে নিয়ে গেল। বাট দ্যাট ডে আই উইন হিজ হার্ট। দ্যাট মিনস I am not a foreigner, I am his team and I am dedicated for my boss. এই ডেডিকেশন যদি না থাকে বসের প্রতি, কারণ এভরি পিপল নো ইউ আর লয়াল টু মি অর নট, ইট ক্যান বি ভিজিবল, ইট ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল। বস যদি মনে করে ইউ আর লয়াল টু হিম, অল দ্য ডোর উইল বি ওপেন ফর ইউ ইন চায়না। এবং অনেস্টি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কি অ্যান্ড টুল টু ইমপ্রুভ দ্য লাইফস্টাইল ইন চায়না। তো আই ওয়াজ ভেরি অনেস্ট উইথ মাই বস, এবং 2010 থেকে 2017 পর্যন্ত আমার এমডি পিএইচডি কমপ্লিট করেছি। আমি ইউনিভার্সিটি অফ আলাবামাতে গিয়েছিলাম ইউএসএতে। ওখানে নবীন সি নন্দা ছিল, তাকে বলা হয় ফাদার অফ 3D ইকো। আমি ট্রান্স ইসোফেজিয়াল ইকো শেখার জন্য ইউএসএতে গিয়েছিলাম, all funded by Chinese university. এবং that is also miracle why the Chinese university fund you as a foreigner. But my boss arranged everything for me. So after the master PhD পর আমি ইমিডিয়েটলি চলে যাই জাপানে ফেলোশিপ করার জন্য। ফেলোশিপে যখন করে চলে আসি, ব্যাক করি, তখনই জাতির উদ্যোগের এই বস আমার যখন ইন্টারভিউ নেয়, আমাকে জিজ্ঞেস করে যে মেজবা, আমার এখানে কিন্তু 8টা 2টা 8টা 5টা কোনো কিছু নেই। আমাদের বাই দ্য ওয়ে আমাদের ক্যাথল্যাবগুলি খোলা থাকে রাতের 12টা পর্যন্ত। আপনি যখন জাতীয় হৃদরোগ বলছেন, হচ্ছে বেইজিং এর জাতীয় হৃদরোগ। জি জি জি, জাতীয় হৃদরোগ বেইজিং চায়না। জাতীয় হৃদরোগ বেইজিং চায়না, জি জি, right? সেই জাতীয় হৃদরোগ বেইজিং চায়নাতে আমার বস আমাকে ইন্টারভিউর সময় বললো, ও বাই দ্য ওয়ে আমি আরেকটু অ্যাড করি, আমি তখন 2টা জবের অফার পেয়েছিলাম। একটা হচ্ছে ইউনাইটেড ফ্যামিলি হসপিটাল বেইজিং, দিস ইজ দ্য টপ টায়ার প্রাইভেট হসপিটাল ইন হোল চায়না, নট বেজিং, হোল চায়না। আপনার ওখানে একটা সিজারিয়ান সেকশনের জন্য আপনার প্যাকেজ তাদের 36 লাখ বিডিটি। ওখানে শুধুমাত্র মডেল, সুপারস্টার, সুপার রিচ পিপল অনলি ক্যান এন্টার দ্যাট হসপিটাল, অর হাই ডিপ্লোমেট, অ্যাম্বাসেডার হু হ্যাভ দ্য মানি ফ্রম দ্য গভর্নমেন্ট, দ্যাট কাইন্ড অফ পিপল ক্যান এন্টার। আমার ওখানে একটা জব হয়েছিল, সাথে এই জাতীয় হৃদরোগে জব হয়েছিল। দ্য ডিফারেন্স অ্যাবাউট দ্য মানি 1/3 from the private hospital to the জাতীয় হৃদরোগ। বাট আমি মশওয়ারা করলাম আমার ওয়াইফের সাথে, আমার বাবা মার সাথে, everyone support me, okay you can go for the Fuai hospital, is a national center for the cardiovascular disease, and another designation of this hospital is largest heart center in the world. আমাদের 24টা ক্যাথল্যাব আছে, 24টা ক্যাথল্যাব, নট এ জোক। আমাদের ক্যাথল্যাব সকাল 8টা থেকে রাতের 11:30 পর্যন্ত খোলা থাকে। আমাদের পার ডে একটা টিমের, এখানে অনেকগুলো টিম, পার ডে আমরা পিসিআই করি 25+30 পিসিআই করি। এবং আমাদের বস ভেরি ফেমাস ফর দ্য টাওয়ার ট্রান্সক্যাথেটার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট অর ইমপ্ল্যান্টেশন, যেটা বলেন, এটার জন্য আমরা খুব ফেমাস। তো আমাদের পার উইক আমরা 6 থেকে 7টা তাবি করি, এবং এই তাবি করার কারণে উই গেট দ্য ভেরি হাই নোটিফিকেশন and very good connection with the Middle East. তো আমরা সৌদি আরব এবং দুবাইতে আমাদের টিমগুলো নিয়ে আমরা কনফারেন্সগুলিতে অ্যাটেন্ড করি, এবং নিউ টেকনোলজি যেগুলো আছে চায়নার, সেগুলো আমরা দেখাই, এবং দে আর ভেরি সারপ্রাইজ হাউ চায়না। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস অ্যাড করি, আমরা ধরেন লাস্ট 10 ইয়ার্সে চায়নাতে 18,000+ টাওয়ার প্রসিজিওর কমপ্লিট হয়েছে। এই 18,000-এর মধ্যে 16,000+ ইজ মেড ইন চায়না প্রোডাক্ট।
not from USA or from Europe. Yes, they have, but it's only no more than 10%. That means চায়না টেকনোলজিতে এতটুকু অ্যাডভান্স, কার্ডিওলজিতে সবচেয়ে কমপ্লিকেটেড কেস ধরা হয় ওগুলিকে, তাভি প্রসিডিউর, মাইটাল ক্লিপ, নাও অল আর মেড ইন চায়না, লোকাল মেড প্রোডাক্ট, অ্যান্ড পিপল আর ইউজিং, ডক্টরস আর ইউজিং মোর কনফিডেন্টলি। ধরেন আমি একটা ক্লাস 5 এর একটা বাচ্চা, হ্যাঁ? ক্লাস 5 এ পড়ি। এখন তাবির প্রসিডিউর যদি একটা ক্লাস 5 এর বাচ্চাকে বুঝাইতে হয়, তাহলে সে কিভাবে বলা যেতে পারে? খুব আচ্ছা, সংক্ষেপে জিনিসটা কি? আমরা ধরেন 10 বছর বলেন, 20 বছর আগে বলেন, আমরা অ্যাওর্টিক ভালভটাকে আমরা বুক কেটে লাগাতাম। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে আমরা যেমন রিং লাগাই এদিক দিয়ে বা পায়ে দিয়ে, কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা রিং পরাই বা বা বাইপাস করি। আপনার হার্ট অ্যাটাক হলে রিং পড়াই। এই রিং লাগানোর মতো একটা টেকনোলজি হচ্ছে ভাল্ভ, অ্যাওর্টিক ভাল্ভটাকে আমরা লাগিয়ে দিই ওখানে। তখন আর বুক কাটতে হয় না। একটা মানুষের বাইপাস সার্জারি বলেন বা একটা সার্জারি বলেন, এটার অনেকগুলি সাইড এফেক্ট থাকে নেক্সট 1 ইয়ার 2 ইয়ার। যখন এই জিনিসগুলি একটা স্ট্যান্টিং মানে হার্টের রিং লাগানোর মতো একটা সিম্পল একটা প্রসিজিওর আমরা করি, তখন মানুষ এটা উইদিন 1.5 আওয়ারের মধ্যে ডিল ডান। তখন এত কমপ্লিকেটেড প্রসিজিওর, এত রিস্ক ফ্রি এবং লেস অ্যাডভার্স ইফেক্ট, এই কারণে তখন আমাদের এই প্রসিজিওরগুলি ওয়ার্ল্ডের এখন টপ নচ। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ডাক্তাররা শুরু করেছে। আই থিঙ্ক মোর দেন 25+ প্রসিজিওর ডান ইন বাংলাদেশ। কিন্তু বহির্বিশ্বে, স্পেশালি ফর দ্য ইউরোপ, ইউএসএ, more than 50,000 people, even জার্মানিতে maybe more than 20,000, 30,000 টাওয়ার ডান। তো আমি মনে করি যে এই যে কমপ্লিকেটেড টেকনোলজিগুলি আমরা শিখলাম, দ্যাট ইজ দ্য রিয়েল থিং। আপনি যত বেশি অ্যাডভান্স টেকনোলজিতে নিজেকে আপগ্রেড করবেন, আপনার তখন সোসাইটি এবং ডক্টর সোসাইটিতে এবং পেশেন্টের জন্য সার্ভিস দেওয়ার জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরি হবে। এবং সেই ক্ষেত্রটা নট অনলি ফর চায়না, নট অনলি ফর বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। আমরা এতগুলি জায়গায় যে মুভ করি, আমরা পাকিস্তানে যাই, অনেস্টলি স্পিকিং আমরা গিয়েছি 2024-25 সালে আমরা গিয়েছি আমাদের টিম নিয়ে। সৌদি আরবে যাচ্ছি, জেদ্দা যাচ্ছি, আমরা রিয়াদে, আই এম দ্য ওয়ান অফ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর দ্য রিয়াদ স্ট্রাকচারাল হার্ট কনফারেন্স। ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করছে ফর এশিয়ার জন্য। তো আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমরা এগুলো নিয়ে টক করি। তো এই যে জিনিসগুলি যে এসেছে বিকজ অফ চায়না। বাংলাদেশে আমরা ট্রেডিশনালি যেটা দেখি, বিফোর গোয়িং ইন টু দ্য চায়নাজ এক্সেলেন্স ইন হেলথ টেক, আমি ডেফিনেটলিতে যাবো। আমি রিয়েলি কিউরিয়াস। আমাদের দেশে সাধারণত যত সিনিয়র মোস্ট পজিশনগুলো আছে, মানে যত প্রেস্টিজিয়াস পজিশনগুলো আছে, সব সিনিয়র প্রফেসররা বসে। যদি বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের হেলথ সেক্টরে লেজেন্ড হইতে গেলে আপনাকে সিনিয়র প্রফেসর হইতে হবে, শুধু প্রফেসর না, সিনিয়র প্রফেসর হইতে হবে। সেটা আমি যে কোনো স্যারের যে কোনো ডিপার্টমেন্টের কথা বলি। সেই জায়গা থেকে ইউ আর ইয়েট টু বিকাম 50, আপনার বয়স 50-এর নিচে। হ্যাঁ, আম নো মোর দেন 42+। আপনি কিভাবে এত সিনিয়র মোস্ট পজিশনে অ্যাটেইন করলেন? আচ্ছা, আমি মনে করি মানুষের স্বপ্ন হচ্ছে বিগার দেন স্কাই। আমার প্রথম থেকে আমার একটা ইচ্ছা ছিল ওয়ার্ল্ড যতগুলি লেটেস্ট টেকনোলজি আছে আমি সেগুলি শেখার জন্য ওয়ার্ল্ডের অনেকগুলি দেশে যাব। আপনাকে একটা ছোট্ট একটা স্টোরি বলি। আমি হসপিটালের নাম জানি। আমি 2009-এ আমি একটা ইকোকার্ডিওগ্রাফি, একটা সিম্পল একটা প্রসিজিওর ইকো, সেই রুমে গিয়ে আমি যখন ঢুকলাম, একটা সিনিয়র ডাক্তার বলল, তুমি এখনো ইকো রুমে ঢোকার যোগ্যতা অর্জন করো নি, আগে এমডি পাস করো, তারপর ইকো রুমে আসবে। সেদিনই আমি ডিসিশন নিয়েছি আমি এমন কিছু জিনিস শিখব যাতে ইকো না, আপনার ট্রান্স ইসিফেজিয়াল ইকো, ওই সময়ে দ্যাট ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড প্রসিজিওর। আমি সেটা শেখার জন্যই মেইনলি ইউএস চলে গেছি, অ্যালাবামাতে। আলাবামাতে। এবং কার আন্ডারে, যাকে আমি যখন গিয়েছি আলাবামাতে, উনি হচ্ছে ফাদার বলা হয়, ফাদার মানে ফাদার অফ দ্য 3D ইকো। ওনার আন্ডারে শুধুমাত্র একজন ডাক্তার ট্রেনিং করছে বাংলাদেশ থেকে, উনি হচ্ছে প্রফেসর শাফি মজুমদার স্যার। আফটার প্রফেসর শাফি মজুমদার স্যার, আই এম দ্য সেকেন্ড ফেলো ইন ইউনিভার্সিটি অফ আলাবামা হু ট্রেন বাই নবীন সি নন্দা। তখন এটা একটা বিগ ব্র্যান্ড ভ্যালু ছিল যে নবীন সি নন্দার ফেলো। যখন আমি শিখে আসলাম, আমার নবীন সি নন্দা স্যারই বললো, মেজবা ইউ লার্ন আ লট বাট আই ওয়ান্ট ইউ লার্ন মোর, আই ওয়ান্ট টু সেন্ড ইউ টু দ্য দিল্লি অ্যাপোলো। উনি আমাকে দিল্লি অ্যাপোলোতে সেন্ড করলো নেক্সট 6 মান্থস মোর ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে। আমি ইউএস থেকে ফ্লাই করে দিল্লি অ্যাপোলো আসলাম। যখন আমার 6 মান্থস ট্রেনিং শেষ হলো, আমি আবার দেখা করলাম ওই ডাক্তারের সাথে যিনি আমাকে বলেছেন ইউ আর নট অ্যালাউড টু কাম ইনসাইড দ্য ইকো ল্যাব। তখন আমি শুধু হাসলাম এবং আমি নিজেকে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ গিভ মি আ লট অফ অপরচুনিটি টু লার্ন মোস্ট অ্যাডভান্সড টেকনোলজি উইচ ইজ ট্রান্স ইসোফেজিয়াল ইকো। এটা তখনও বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না, শুধুমাত্র জাতীয় হৃদরোগে ছিল। হয়তো মাসে 2, 3, 5 বা 10টা হতো ম্যাক্সিমাম, হোল বাংলাদেশ আই এম টকিং। আচ্ছা, 2010-এর কথা বলছি। তো আমার 2010-এ আমি যদি চিন্তা করি 1 বছর আমি কতগুলি করেছি ট্রান্সফিজিয়াল ইকো, ইজ মোর দ্যান 500।
কারণ তখন একটা নিউ টেকনোলজি আসতেছিল ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে আপনার মিনিমাল ইনভেসিভ সার্জারি ফর দ্য বাচ্চাদের যখন কনজেনিটাল হার্ট ডিজিজ হতো, তখন প্রত্যেকটা বাচ্চাকে এই অপারেশনটা করার সময় এই ট্রান্স ইসোফেজিয়াল ইকো এটা দিতে হতো। সেই সময় আমি একটা বসকে ধরেছি, আমি বলেছি আমি এটা শিখতে চাই আপনার সাথে। প্রত্যেকটা রোগীর ট্রান্স ইসোফেজিয়াল ইকো আমি করতাম। তো এই কারণে হ্যান্ড ক্লিন হয়েছে, এবং আমি মনে করি যে ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে এক সময় রাস্তা দিবে। এখন ইচ্ছাটাই হচ্ছে মেইন জিনিস। আপনার কাছে মনে হতে পারে হাউ আই ক্যান থিঙ্ক, আপনি জানেন না আল্লাহর কাছে কত কিছু আছে দেওয়ার জন্য। এখন ইচ্ছা শক্তিই আপনাকে আপনার ডেস্টিনেশনে নিয়ে যাবে। যে যতটুকু স্ট্রং ফর মেকিং দ্য ড্রিম, হি ক্যান বি মোর পাওয়ারফুল টুডে অর টুমোরো অর ডে আফটার টুমোরো। কিন্তু আপনাকে সেটার প্ল্যানিং করতে হবে, ভিশন থাকতে হবে। আমি মনে করি, আমি একটা ছেলে চিটাগাং থেকে এসেছি, আমার বাড়ি চকরিয়া কক্সবাজার। আমি চিটাগাং একটা প্রাইভেট মেডিকেল থেকে পাশ করে জাতীয় হৃদরোগ থেকে আমি জাপানে ফেলোশিপ করেছি, আমি এমডি করলাম, আমি পিএইচডি করলাম, বাইরে আমি পোস্টডক করা ইন কার্ডিওলজি। এবং পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হচ্ছে টপ নচ ইউনিভার্সিটি ইন চায়না ফর দ্য মেডিকেল সায়েন্স, এবং দিল্লি অ্যাপোলো, ইউনিভার্সিটি অফ আলাবামা, তাইওয়ান, চায়নাতেও আমি ট্রেনিং করেছি 6 মাস ফর দ্য কমপ্লেক্স পিসিআই। এইগুলি কিন্তু আমার একটা টাকা খরচও নেই। অল আর প্লেস বাই আল্লাহ অ্যান্ড মাই টিচার্স। দে ক্রিয়েট মাই জার্নি, দে ক্রিয়েট দ্য সিস্টেম, দে ক্রিয়েট দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফর মি। আমি জানিও না, আমি শুধু বলছি যে স্যার আমি যাবো। আমি একটা স্টোরি এড করি যে আমার যে প্রফেসর শাফি মজুমদার স্যার 2010 সালে জানুয়ারির দিকে মনে হয় প্রথমবার চায়নাতে ওনার সাথে মিট করেছি উহানে একটা কনফারেন্সে। তখন ওনারা হচ্ছে যে হাই টপ নচ ডক্টর, তখন জাতীয় হৃদরোগের ডিরেক্টর। আমি তো একটা কিছু না আছে আমার ডিগ্রি, কথা বলতে গেলেও ভয় লাগে। ওনারা হচ্ছে সেই লেভেলের প্রফেসর ইন কার্ডিওলজি ফ্রম বাংলাদেশ। তা আমি 3 দিন স্যারের সাথে ছিলাম। যাওয়ার সময় স্যারকে একটু বললাম, স্যার আমার তো খুব ইচ্ছা 3D কি শিখবো নন্দার কাছে, কারণ আমি জানি স্যার হচ্ছে বেস্ট ফ্রেন্ড অফ নন্দা। স্যার বলে যে যাইবানি তুমি বহুত দূরে, কেমনে যাবে? স্যার বলে, আমি বললাম স্যার আমার বস আমাকে হেল্প করবে, আপনি জাস্ট আমাকে একটু রিকমেন্ড করে দেন, বাকিগুলো আমি আমার মতো করে আমি ব্যবস্থা করে নিব। উইথ দ্য নেম অফ আল্লাহ আই এম টেলিং এগেন অ্যান্ড এগেন, দ্যাট টাইম আই ডোন্ট হ্যাভ $100 বাট আই এম মেকিং মাই ড্রিম। আই ওয়ান্ট টু গো টু দ্য আলাবামা ফ্লাইট। আমি যে ভিসা আপনি অ্যাপ্লাই করব, সেটার জন্য একটা টোকেন মানি রাখতে হয় ব্যাংকে, 25,000 RMB তখন সময় রাখতে হয় বা রাখতে হয় না, বাট ইট ওয়াজ এ সিস্টেম। আপনি যদি চাইনিজ আমেরিকান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনার 25,000 RMB ব্যাংকে থাকতে হয়। আমার তো 2,000 RMBও ছিল না। আমার বস ওনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 25,000 টাকা রেখে সেই ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে আমি ভিসা অ্যাপ্লাই করেছি আমেরিকান এম্বাসিতে। তো এটার মানে কি? এটা শানানুজুল কি? শানানুজুল হলো কি আছে সেটা ব্যাপার না, আপনার ইচ্ছা শক্তি আছে কিনা, দ্যাটস দ্য গেম চেঞ্জার থিংস ইন ইয়োর লাইফ। তা আমরা চলে গেলাম আলাবামাতে। ওখানে হোটেলের ভাড়া খুব বেশি। পরে আমি খুবই একটা টিনি একটা আন্ডার দ্য কি বলবো আপনাকে, সিঁড়ির নিচে কিছু বেসমেন্ট থাকে না? ওখানে আমি মনে হয় কত $5 কি $6 দিয়ে মনে হয় থাকতাম। আমি ছিলাম অনেকদিন, $5 বা $6 মানে $10 মনে হয়, আমার মনে পড়ছে না। মানে সিঁড়ির নিচে যে একটা খোপ থাকে না আপনার, ওই খোপে জাস্ট একটা ব্যাট কিনে আমি ওয়ালমার্ট না কোন মার্ট থেকে আমার মনে নেই, মার্ট থেকে একটা ব্যাট কিনে আমি ছিলাম। ইট ওয়াজ বাট আই এম সো হ্যাপি যে আমার লাইফ স্টাইল কিরকম ডাজন্ট ম্যাটার। I have a tag by UAB, University of Alabama Kirkland Clinic, and I am the student of the Professor Naveen Sidonda. That's changed my whole journey as a ডক্টর। উনি আমাকে দুনিয়া দেখাইছে, দুনিয়ার অল কানেকশন উনি ওপেন করে দিচ্ছে। কেন? সেটাও কারণ আছে। মানুষ তো আমি আপনাকে কেন কিছু ওপেন করবো সবকিছু? দেয়ার ইজ সাম রিজন হচ্ছে আমি শনিবার বা রবিবার দিন যখন উইকেন্ডে আমি ওনার বাসায় গিয়ে ওনার ফ্রন্টিয়ারটা ক্লিন করতাম। একটা মানুষ যখন দেখে যে একটা ফরেনের ছেলে, বাংলাদেশের ছেলে, উনি কিন্তু ইন্ডিয়ান ভদ্রলোক, একটা বাংলাদেশের ছেলে আমার ফ্রন্টিয়ার ক্লিন করতেছে, অ্যান্ড দিস ইজ নট এ নর্মাল থিংস। ওনার ওয়াইফের জন্য কি লাগবে আমি টেক কেয়ার করার চেষ্টা করতেছি। আমি কোনো ইন্টেনশন নিয়ে কাজগুলি করে নিই। আমি কাজ করেছে, হি ইজ মাই বস, ইফ আই ডু সামথিং ফর হিম হি ফিল বেটার অ্যান্ড হি ফিল গ্রেট। ইয়েস, দিস ইজ মাই ওবিডিয়েন্ট স্টুডেন্ট। ডেডিকেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য লাইফ। হু আর ডেডিকেটেড, তারা কখনো স্লিপ হবে না, তারা শুধু উপরে উঠবে। তো এই কারণে আমি মনে করি যে আসলে আমাদের যারা ইয়ং ডক্টর, তারা ডেডিকেশন টু দ্য বস, লয়াল টু দ্য বস, অনেস্টি ইন দ্য লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন মোর দেন ডিগ্রি। আমরা যদি 2000 সালের দিকে দেখি, 2000 সালে পৃথিবীতে ধরেন কেউ চিন্তা করতো না যে চায়না কখনো হেলথ থেকে চাইনিজ হাসপাতাল অথবা চাইনিজ টেকনোলজি উইল শাইন। আমি যদি 2026 বা 25-26-এর দিকে দেখি, আমরা কি দেখতেছি যে ধরেন লেটসে মিডল ইস্ট চিন্তা করছে যে তারা সৌদি আরব ভিশন 2030 করবে। তারা বিলিয়নস অফ ডলার তারা খরচ করতেছে তাদের হেলথ ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য। এবং অনেক আগে থেকে পেট্রো ডলার বলি অথবা সৌদি আরবের সাথে আমেরিকা বা ইউরোপের সম্পর্ক চায়নার থেকে আগের থেকে আরও অনেক ভালো। তো এটা খুবই অবভিয়াস ছিল যে তারা যাই কিছুই করবে, তারা সব কিছু ইউকে ইউএসএ সমস্ত কিছুর থেকেই তারা নিয়ে আসবে। বাট হোয়াট উই সি ইজ ইনস্টেড অফ, ডেফিনেটলি তারা ইউএস এবং ইউকের
অনেকগুলো জিনিসই তারা নিতেছে, বাট এট দ্য সেম টাইম দে আর ব্রিঙ্গিং চাইনিজ কি বলবো স্কলার্স লাইক ইউ, যেন তারা তাদের এই হেলথ হসপিটালস এভরিথিংয়ে ডেভেলপমেন্টে। তার মানে হচ্ছে সৌদি আরব দেখতেছে যে আমাকে যদি বেস্ট হসপিটাল তৈরি করতে হয়, বেস্ট হেলথ টেক আনতে হয়, আমি ইউএসএ ইউকে থেকে অনেক ক্ষেত্রে আমি চায়নার থেকে আরও বেটার কিছু আমি পাইতে পারি ইন মানে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড, নট ইন টার্মস অফ, ওরা তো আর সস্তা জিনিস খুঁজতেছে না, ওরা বেস্ট জিনিসটা খুঁজতেছে এবং সেটা ওরা চায়নাতে পাচ্ছে। সো চায়না হেলথ থেকে বা হেলথে কীভাবে এত অল্প সময়ে এত র্যাপিডলি কি বলবো ইমপ্রুভ করলো। আমরা জানি চায়না বিওয়াইডি বা ইভিতে ইমপ্রুভ করছে, টেকনোলজিতে ইমপ্রুভ করছে, সেটা আমরা জানি, বাট অনেক ক্ষেত্রে আমরা হেলথ এবং হেলথ টেকের ব্যাপারটা আলোচনায় আসে না। আমি আপনাকে খুব কনফিডেন্টলি ২-৩টে পয়েন্ট স্পটলাইট করি। আমি আমেরিকাতে ছিলাম, বিভিন্ন দেশে আমার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। হোয়াট দ্য সার্ভিস অ্যাভেলেবল ইন দ্য ইউএসএ, দ্য সেম সার্ভিস, সামটাইম বেটার সার্ভিস অ্যাভেলেবল ইন চায়না নাও। চায়না আমি যদি কম্পেয়ার করি ফ্রম বাংলাদেশ, 100 years ahead. দ্যাট ইজ ভেরি ট্রু। Compare with the service, compare with the technology, compare with the easy and crucial identification for the disease. They are so advanced. আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি একটা ইউএসএ গেলেন, সে ফর এক্সাম্পল নিউ ইয়র্কে বেড়াতে গেলেন, আপনি কোনোভাবেই আপনি একটা সিটি স্ক্যান বা এমআরআই আপনি কোনোভাবেই 1 উইক বা 2 উইকস বা 3 উইকসের আগে আপনি পাবেন না, সিরিয়াল নাম্বার আসবে না কখনো, ইম্পসিবল যারা নিউ ইয়র্কে থাকে, ইমার্জেন্সি ছাড়া। চায়নাতে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে এত পরিমাণ সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন বসানো হয়েছে, উইদিন 1 ডে ইউ ক্যান ম্যানেজ ইট। আর এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে চায়না অ্যাডভান্স টেকনোলজি বলতে যা যা আছে, ইনক্লুডিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য হেলথ সেক্টর, ইটস ম্যাসিভ নাও। একটা পেশেন্ট যাবে, তার স্ক্যানিং হবে। আপনি কি জানেন যে চায়নাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হসপিটাল আছে, এআই ডাক্তার আছে এখন বেজিংয়ে। ইন চিংহো হসপিটালের একটা টিম এআই হসপিটাল অলরেডি বানিয়ে ফেলেছে। তার মানে ওখানে কোনো ম্যান নাই, কোনো ডাক্তার নেই। আপনি যাবেন, আপনার ক্যামেরার সামনে বসবেন, দে স্ক্যান ইউ, দে টক উইথ ইউ, বিহাইন্ড দ্য স্ক্রিন দেয়ার ইজ সাম প্রফেসর সিটিং মেবি 1000 কিলোমিটার far away from the center, but they are discussing with you, they are talking with you. একজন আসবে, স্যাম্পল ব্লাড নিল, within 1 hour 2 hours you will get the report. Then many disease can be diagnosed is very faster track. যেগুলি কমপ্লিকেটেড, ইয়েস, কমপ্লিকেটেড কেস তো 10% বেশি হয় না মেডিকেল সায়েন্সে, মেজরিটি ডিজিজ আর সেম। এই জায়গাটাতে চায়না এত অ্যাডভান্স টেকনোলজি পুট করেছে। আপনি যখন একটা চাইনিজ বিগ হসপিটালে যাবেন আর আপনি যখন একটা নিউ ইয়র্কের হসপিটালে যাবেন, ইউ উইল নট ফিল ইটস চায়না অর নিউ ইয়র্ক অর ওয়াশিংটন ডিসি, নো, সেম। দ্য হসপিটালস আর মেগা বিগ হসপিটালস। আপনি যখনই চায়নার হসপিটালগুলো আমরা চিন্তা করি, মোস্ট অফ দ্য মেজরিটি হসপিটাল মোর দেন 2000 বেড, 1600 বেড। এবং 1600 বেডগুলি কীরকম, মানে আমাদের বাংলাদেশে যে গভর্নমেন্ট হসপিটালগুলি আছে, বাংলাদেশের আসলে আমাদের সামাজিক ব্যবস্থার সাপোর্ট দেওয়ার মতো যে ক্যাপাসিটি, তার চেয়ে 10 গুণ বেশি পেশেন্ট, এবং আমাদের ডাক্তাররা 10 গুণ বেশি পেশেন্টদেরকে আসলে সার্ভিস দিচ্ছে। একটা ডাক্তার কোনোভাবেই আপনার 30 জনের বেশি রোগী দেখা উচিত না। সেই জায়গায় আউটডোরে তাকে 150 রোগী দেখতে হয়। হাউ ইউ ক্যান ডিজার্ভ দ্য বেস্ট সার্ভিস দেন? সেই জায়গায় চায়না আবার ডেভেলপ করছে নতুন একটা সিস্টেম। আপনি আসার আগেই অসংখ্য টেস্ট বিভিন্ন পদ্ধতি হয়ে যাচ্ছে। ডাক্তারের সাথে যখন দেখা করবেন, হি রিসিভড অল দ্য রিপোর্ট ইন ফ্রন্ট অফ দ্য হিজ ল্যাপটপ। তার মানে তার ডায়াগনোসিস টাইমটা মোর ফাস্টার দেন আদার পিপল। এই জায়গাটাতে আমার মনে হয় যে চায়না আমেরিকার সমতুল্য বা কোনো কোনো জায়গায় আমেরিকার চেয়ে বেশি তারা অ্যাডভান্স টেকনোলজি এনেছে, স্পেশালি ফর দ্য ক্যান্সার, স্পেশালি ফর দ্য স্টেম সেল থেরাপি, সাইবার নাইফ, আল্লাহু আকবার, দিস ইজ ওয়ান অফ দ্য গেম চেঞ্জার treatment policy for the cancer. And the hit point is the CAR T cell therapy in China available. Stem cell therapy অনেক আগে এসছে চায়নাতে, 15 years before. বিভিন্ন দেশ থেকে এখন স্টেম সেল থেরাপি দেওয়ার জন্য চায়নাতে আসছে, স্পেশালি ফ্রম দ্য ইউরোপ। কার্ডিওলজিতে আপনি যদি চিন্তা করেন, দ্য মোস্ট লেটেস্ট সার্ভিস অ্যাভেলেবল ইন দ্য ওয়াশিংটন ডিসি, দ্য সেম সার্ভিস ইন চায়না আওয়ার হসপিটাল অলসো প্রোভাইডিং। তো মানুষ কেন বলবে না যে চায়না অনেক অ্যাডভান্স কান্ট্রি? অল দ্য ফ্যাসিলিটিস দে আর প্রোভাইডিং অনলি ফর ডেভেলপিং অ্যান্ড মেকিং গুড হেলথ ফর দেয়ার কান্ট্রি পিপল। গভর্নমেন্টের সাথে একটা ভিশন আছে, গভর্নমেন্ট ওয়ান্ট টু সাপোর্ট দ্য পিপল। আপনি এটা কোনোভাবে বলতে পারবেন না যার টাকা নেই সে হসপিটাল ঢুকতে পারবে না।
কারণ তাদেরকে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে এসছে, যে হেলথ ইন্স্যুরেন্স, দে আর সাপোর্টিং দেয়ার সিটিজেন আ লট। আপনার কাছে যদি একটা ইন্স্যুরেন্স থাকে, ডিড ইউ স্কেয়ার অ্যাবাউট দ্য মানি? নো, আপনার ইন্স্যুরেন্স আছে, ইউ গো টু দ্য হসপিটাল, জাস্ট গিভ দ্য কার্ড, দেন গেট দ্য ট্রিটমেন্ট এন্ড কাম ব্যাক। এই কারণে মানুষ হসপিটালে যেতে বিলের ভয় পায় না, এটা আমাদের দেশে এখন আমরা ডেভেলপ করতে পারি নাই, হেলথ ইন্স্যুরেন্স কার্ড। তো আমি মনে করি যে আসলে চায়নার ব্যাপারটা এখন, ইভেন সিঙ্গাপুরে আপনি অনেক জিনিস পাবেন না এখন, অনেস্টলি স্পিকিং। আমি সিঙ্গাপুরে ছিলাম কিছুদিন, আমি জানি যে অনেকগুলি ট্রিটমেন্ট নট অ্যাভেলেবল ইন সিঙ্গাপুর অ্যাজ ওয়েল। কারণ কি, আমি বলছি হোল সিঙ্গাপুর না, হয়তো এনএচএসে পাবেন, যেগুলি স্মল স্মল আদার হসপিটাল আছে সেগুলোতে আপনি পাবেন না। এবং বাংলাদেশের পেশেন্টরা যখন দেশের বাইরে যায় তখন চিন্তা করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর, সিঙ্গাপুর এখন আনটাচেবল ফর বাংলাদেশি পিপল। আপনি এক্সট্রিমলি এক্সপেন্সিভ। 15 বছর আগে চিন্তা করেন আর এখন চিন্তা করেন। আমি জানি না, আমি 15 বছর আগে গিয়েছিলাম, তখন একটা ইকোর দাম ছিল, একটা ইকো $600, একটা ইকো। আর এখন সিঙ্গাপুর এক্সট্রিমলি আমি এক্সপেন্সিভ, কিছু কিছু এক্সট্রিমলি দিকে এক্সপেন্সিভ। ইউএসএ থেকেও এক্সপেন্সিভ। সেই জায়গায় চায়না কিন্তু সাপোর্টিং আ লট। কখনো বলা যাবে না চাইনিজ ট্রিটমেন্ট ইজ এক্সপেন্সিভ, কারণ তারা দেশের মানুষের জন্য কাজ করছে। এই কারণে আপনি যখন গভর্নমেন্ট হসপিটালগুলি টু রিচ, টু সাপোর্টিভ ফর দ্য পেশেন্ট, এবং প্রেসিডেন্ট শি জিনপিং অলরেডি অ্যানাউন্স last 2 years before, China opened the door for the foreign patient because Belt and Road country, যে Belt and Road যে আইডিয়া, সেটার আইডিয়া ছিল শেয়ারিং এক্সচেঞ্জ নলেজ, শেয়ারিং দ্য রিসোর্স বিটুইন দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রি। বাংলাদেশ ইজ এ পার্ট অফ দ্য বেল্ট অ্যান্ড রোড কান্ট্রি, এবং গভর্নমেন্ট গিভিং a lot of support for the Bangladeshi people, including the health, including the study, including the business, including many other way. Diplomatic relationship also very good and high level now with the Bangladesh এবং চায়না। তো আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে টেকনোলজির ব্যাপারে ইন মেডিকেল সায়েন্স চায়না ইজ অ্যানাদার স্কেল। মানে আপনি না গেলে, হসপিটালে না ঢুকলে বা হসপিটাল ভিজিট না করলে আপনি বুঝতেই পারবেন না why we are now here. নর্মালি একটা দেশে যেটা হয় যে আমরা ধরেই নিই যে প্রাইভেট হাসপাতাল অনেক এক্সপেন্সিভ, অনেক ভালো, আর চায়না যে কোনো দেশে পাবলিক হাসপাতাল মানে যাতা অবস্থা। এটা পৃথিবীর বেশিরভাগ দেশের ক্ষেত্রেই সত্যি, ইভেন অনেক উন্নত দেশের ক্ষেত্রেও সত্যি। আমেরিকা তো সবাই ধরে নেয় যে ও প্রাইভেট হাসপাতাল যদি এফোর্ড করতে পারে ওটা নায়ক নায়িকা হলিউডের তারকাদের জন্য, আর প্রাইভেটে গেলে তো তোমাকে বসে থাকতেই হবে, ওয়েটিং টাইম উইল বি হিউজ। সেইখানে চায়নার পপুলেশন হচ্ছে গিয়ে হিউজ, রাইট? সেই পপুলেশনে তারা তাদের ইভেন এলিট শ্রেণীও কমফোর্টেবল যে সে একটা গভর্নমেন্ট হসপিটালে যাবে। এটা কিভাবে তারা ম্যানেজ করলো? কারণ আমাদের দেশে বারবার যে কথাটা আসে, বা ইভেন আমাদের পাশাপাশি আশেপাশের দেশগুলোর ক্ষেত্রে, শুধু বাংলাদেশ না, সবখানে গভর্নমেন্ট হাসপাতালে আসছো, এত পপুলেশন, কি করব, কিছু করার নাই। চায়নার পপুলেশন তো ম্যাসিভ, সেইখানে চায়না কিভাবে তার গভর্নমেন্ট হসপিটালকে এত স্ট্রং করলো, যেখানে মানুষ আসলে প্রাইভেট হসপিটালের উপরে খুব একটা আগ্রহী না। আগ্রহী মানে আমি বলছি তারা এটা মনে করে না যে They're not crazy to go there. হ্যাঁ, রাইট। এবং তারা মনে করে যে গভর্নমেন্ট হসপিটালে গেলেও তারা সার্ভিস পাবে, যেটা আমি বা আপনি, আমি কখনো বা ঢাকা মেডিকেল বা চিটাং মেডিকেল বা যে কোনো গভর্নমেন্ট মেডিকেল গেলে উই আর কনফিউজ, উই উইল গেট দ্য বেস্ট সার্ভিস অর নট। ওকে, এখানে চায়নাটা খুব ভালো কাজ করেছে। 15 years before বা 20 years before, China put a lot of investment for their development of the healthcare system. ওরা মানুষ থেকে পয়সা নিচ্ছে না, বাট যে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল ইন্স্যুরেন্সের নামে তারা একটা পেমেন্ট নেয়। সেই পেমেন্টটাকে তারা ইউজ করে হেলথ কেয়ারটাকে মারাত্মক লেভেলের এক্সপানশন করেছে। যেখানে দরকার একটা হসপিটাল ধরেন 500 বেড দরকার, তারা সেখানে 1200 বেড করে রেখে দিয়েছে। তার মানে মানুষ আসলে যাতে ফিল না করে যে আই কেম টু দ্য মোস্ট বিজি সাম ক্রাউডেড এরিয়া। এবং তাদের ফুড, তাদের সার্ভিস, দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু ডেভেলপ মোর অ্যান্ড মোর। এবং চায়নাতে ফ্রি বলতে কিছু নেই। গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স সেটা আসলে ফ্রি না, সেটা তো জবের একটা পার্ট তারা কেটে নিচ্ছে। আচ্ছা, এবং আপনি চিন্তা করেন যে আমরা যখন জাতীয় হৃদরোগে যাই, একটা এনজিওগ্রাম করতে মনে হলে আগে 2000 টাকা, আমি এখনও জানি না, আমাদের সময় লাগতো 2000 টাকা। 2000 টাকা মানে চায়নাতে 100 RMB। কিন্তু বেসিক্যালি কিন্তু চায়না কিন্তু 100 RMB নিচ্ছে না, অনেক বেশি নিচ্ছে, বাট দিস ইজ কভার বাই দ্য ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের টাকাটা কোত্থেকে আসছে? বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট কোত্থেকে নিচ্ছে? ফ্রম দ্য সিটিজেন জব স্যালারি থেকে তারা কাটতেছে, কিন্তু তারা কাটলেও তারা বেটার সার্ভিস দিচ্ছে। তার মানে দেয়ার ইজ এ
প্রসেস অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তারা এটাকে কভার আপ করতে পারছে এবং পিপল আর হ্যাপি টু পে টু দ্য সোশ্যাল সিকিউরিটির নামে যে টাকাটা নিচ্ছে। আমি মনে করি যে আমাদের এখানে এই জিনিসটাতে একটু ফোকাস করা দরকার যে আমরা 100% সব ফ্রি দিই। ইটস গুড ফর দ্য কান্ট্রি, ফর দ্য সিটিজেন, বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে কীভাবে মোর স্ট্রাকচার একটা ওয়েতে আনা যায়, কীভাবে আপনার সে ফর এক্সাম্পল আপনি একটা হসপিটালের টয়লেটে গেলেন, যাওয়াই যায় না। এটা না, আসলে আমাদের তো জাস্ট হামের, আমরা যদি বলি যে রিসেন্টলি শুধু চিটাগাং মেডিকেলে আমরা কিছুটা সাপোর্ট, আমরা অলরেডি 10-12টা ফ্যামিলিকে আমরা ডোনেট করছি, সাপোর্ট করার চেষ্টা করছি, বাট ডেফিনেটলি দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। 2টা বেডে 13টা বাচ্চা শুয়ে আছে অসুস্থ। এই পিকচার আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। আই এম চ্যালেঞ্জিং দিস পিকচার আই অলসো চেক ফ্রম দ্য নিউজ পেপার, এটা ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। তো এটা তো বোঝা যায় যে আমরা তো আসলে দেশ হিসেবে আগাইতে এবং পারি নাই। আমি মনে করি আসলে টয়লেট বা এগুলি কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। এটা এরকম না যে বাংলাদেশে টাকা নেই। ভিশন, লিডারশিপ যারা ওই জায়গায় আছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার, ডিড ইউ ভিজিট দ্য টয়লেট? যেহেতু এখানে কোনো ধরনের আপনার দায়বদ্ধতার কোনো কিছু নাই। অ্যাকাউন্টেবিলিটি নেই। হ্যাঁ, এই কারণে যে যা ইচ্ছা সে করতে পারতেছে। আপনি একটা বেডে আপনি ১৩টা বাচ্চা কিভাবে শোয়া রাখবেন? এটার মানে কি? এটার মানে হচ্ছে অপ্রতুলতা। এবং সেটা আসলে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু গরিব কান্ট্রি না। আমি খুব কনফিডেন্টলি মনে করি বাংলাদেশ কিন্তু a lot of people have the at least minimum money to pay their getting the service for the medical treatment. এখানে যেটা মেইন সমস্যা, চেইনটা মেইনটেইন হচ্ছে না। সাপ্লাই চেইন, লিডারশিপ, কে কার কথা শুনবে না, এটা না করলে তার কি পানিশমেন্ট হবে, এই জায়গাটাতে আমরা একটা চেইনের মধ্যে কাউকে আনতে পারতেছি না। এই কারণেই কিন্তু আমাদের হেলথ সেক্টরটা অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা। এবং আমাদের যারা লিডার আছেন বাংলাদেশের, আমি হাম্বল রিকোয়েস্ট টু দেম, ভিজিট চায়না অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড। একটা প্রাইভেট হসপিটাল আমি জানি, ২-১টা হসপিটাল 1700 বেড, মানে একটা প্রাইভেট হসপিটাল ১৭০০ বেড, মানে ইটস সামথিং ইউরোপিয়ান ইউর নিউ আইডিয়া, হাউ কাম? এবং all the hospital আপনি যদি compare with the cost, no more than 15%. তার মানে তারা গভর্নমেন্ট হসপিটালের সাথে পাল্লা দিয়েই কিন্তু মার্কেটে টিকে আছে এবং তাদের সার্ভিস চার্জ no more than 15% or 20%, এবং মোস্ট ফাস্টার ট্র্যাকে তারা সার্ভিস দিচ্ছে। হাউ দে গেট দ্য সাকসেস? এটা আপনাকে যেতে হবে, দেখতে হবে। দেখার পর সেটাকে যদি আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, we can be the great nation ইনশাআল্লাহ soon. ভাই, আপনি কি রিগ্রেট করেন? কারণ বিকজ আপনি ইউএসএ, ইউকেতে সেটেল করবেন, এটা একসময় হয়তো আপনার আব্বা-আম্মার একটা প্রত্যাশা থাকতে পারে। সোসাইটি এট লিস্ট মনে করে। এবং আপনার সমস্ত সুযোগ ছিল। আপনি আলাবামাতে ছিলেন, ইউ হ্যাড অল দ্য ডিগ্রিজ অ্যান্ড স্টিল ইউ ক্যান। আপনার রিসার্চ প্রোফাইল ইজ ম্যাসিভ। তো আপনি তো চায়নায় আবার ব্যাক করলেন। নাই তো করতে পারতেন। নাও ইউ লুক ব্যাক অ্যান্ড ইউ লুক at your life. You can stay wherever you want. Why China? Why did you choose China? You didn't actually know that China এত ভালো করবে ব্যাক ইন 2010, তাই না? বাট চায়না তো অসম্ভব ভালো করছে। নাও ডু ইউ রিগ্রেট? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক জায়গায় ঘোরার সুযোগ করে দিয়েছে, আইদার বাই প্রফেশন অর বাই ট্রেনিং, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস আমি আজকে ২০২৬ সালে পাবলিকলি বলতে পারি, আই নেভার রিগ্রেট ফর মাই ডিসিশন। যখন আমি চায়না যাই, আমার আব্বাকে মানুষ ঠাট্টা করতো, চিটাগং ল্যাঙ্গুয়েজে বলতো, তোমার ফোয়া চায়না গিয়ে কি ফরের রেটে আপ ব্যাং হার, এটা হচ্ছে চিটাগং ল্যাঙ্গুয়েজে বলতো। আমার আব্বাকে সবাই পোক করতো যে তোমার ছেলে কি করতে গেছে ওখানে, কি করে ওখানে। তখন এটা হচ্ছে একটা ডার্ক সার্কেল ইন দ্য ওয়ার্ল্ড। চায়নাতে মানুষ পড়তে যাবে, দিস ইজ সামথিং বিয়ন্ড দ্য ইমাজিনেশন। আমি যখন আলাবামাতে গিয়েছি, তখন অফিসার আমাকে জিজ্ঞেস করছে, ইমিগ্রেশন অফিসার, হাই ম্যান, আফটার ফিনিশ ইউর ট্রেনিং ইউ ওয়ান্ট টু স্টে ইন চায়না অর ইউ ওয়ান্ট টু স্টে ইন ইউএসএ? আই বোল্ডলি আনসার, আই ওয়ান্ট টু স্টে ইন চায়না। আমি ওখানে ট্রেনিং করেছি, দ্যাটস গুড, বাট স্টিল আই ফিল চায়না গিভ মি আ লট। আমি একটা বাংলাদেশি, একটা সিম্পল একটা ছেলে, কখনো আমাকে বলে নাই যে তুমি সাদা চামড়ার মানুষজনের চেয়ে তোমার ক্যাপাসিটি কম। এই জিনিসটা আপনি ইউরোপ এবং আমেরিকাতে পাবেন না। নো ম্যাটার ইউ হ্যাভ এ ডাবল পিএইচডি, ইউ ক্যান বি হিউমিলেট এনি টাইম বাই দ্য হোয়াইট পিপল। চায়নাতে এটা কখনো হয়নি। তো আমি মনে করি যে আজকে আমি একটা চকরিয়া থেকে উঠে এসেছি, চিটাগাংয়ের ছেলে, then Chittagong, USTC, then Jatiyo Hridrog, then China, a lot of training in the different countries. আমার
কখনো সিঙ্গেল সেকেন্ডের জন্য ইচ্ছে হয়নি আমি ইউরোপ বা আমেরিকাতে আমি গিয়ে আমার গ্রিন কার্ড নিব। I'm highly eligible. I have a postdoc. I'm the PhD holder. I'm the postdoc. I have a lot of things. If I can apply, really I can get it. It's not very hard because আমার পাবলিকেশন আছে আলহামদুলিল্লাহ যা আছে শুক্রিয়া। আপনি চায়নাতে একটা খুব ভালো জিনিস আছে যেমন এটা আমি নতুন শিখেছি চায়নাতে গিয়ে। সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ পিএইচডি। ওরা কিন্তু আপনাকে কখনো ডক্টর মেজবা বলবে না। ওরা বলবে ডক্টর মেজবা পিএইচডি। এই সোশ্যাল স্ট্যাটাসটা ওরা অনেক আগে থেকে তাদের নেশনে ঢুকাই দিছে। যে তোমার কাছে পিএইচডি আছে, মানুষ তোমাকে কখনো তোমার নাম ধরে ডাকবে না। তোমাকে বলবে ডাক্তার মেজবা পিএইচডি। ইন চায়নাতে বলে যে আমার একটা চাইনিজ নাম আছে মং জি লং, তখন বলবে যে মং বসে। বসে মানে হচ্ছে পিএইচডি। তার মানে আপনার সোশ্যাল অ্যাড্রেসটা ভেরি হাই। তার মানে আপনার এই নেশনকে এনকারেজ করছে ফর এডুকেশন, নেশনকে এনকারেজ করছে ফর দ্য হায়ার এডুকেশন, নেশনকে এনকারেজ করছে ফর গেটিং দ্য হায়েস্ট ডিগ্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটা ওরা তাদের জেনারেশনের মধ্যে ঢুকাই দিছে। এই কারণে আপনি দেখবেন a lot of পিএইচডি হোল্ডার ফ্রম চায়না নাও, তারা a lot, এবং তারা কিন্তু কখনো চিন্তাও করে না মাস্টার ডিগ্রি পরে বা a lot of people, মানে at least 50% people want to do the PhD if they have chance, if they have opportunity, if it is possible, they want to finish the PhD। এবং এই জার্নিটা ওরা তাদের সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে ঢুকাই দিয়েছে। একটা মানুষ হিউজ মানি আর একটা মানুষ পিএইচডি। মানুষ প্রথমে পিএইচডি হোল্ডারটাকে সামনে নিয়ে এসে পরিচয় করে দেবে আমাদের এই গেট টুগেদার একটা পিএইচডি হোল্ডার আছে। দ্যাটস সামথিং বিয়ন্ড দ্য ইমাজিনেশন, লাইক অনার ইউ ক্যান রিসিভ ইন চায়না। আপনি বাংলাদেশের ডাক্তারদের জন্য আপনি একটা খুবই ডিফারেন্ট এক্সাম্পল, ডিফারেন্ট রোল মডেল ইন দ্য সেন্স যে আপনি চিটাগাংয়ের কক্সবাজারে একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসছেন। আপনি বাইতুল শরফ মাদ্রাসায় দাখিল পাস করছেন, অ্যান্ড দেন সেখান থেকে আপনি ইউএসটিসিতে পড়াশোনা করছেন, একটা প্রাইভেট মেডিকেলে। সেখান থেকে আপনি চায়নাতে এসে পিএইচডি করছেন। চায়নাতে আপনি এখন বাংলাদেশের হৃদরোগ ইনস্টিটিউটে প্রথমত হচ্ছে কি যে দাখিল পড়ছে তার জন্য বাংলাদেশ হৃদরোগ হসপিটাল ইটসেলফ ইজ টু ফার। অ্যান্ড দেন সেইখান থেকে আপনি সারা পৃথিবীতে ট্রেনিং করে আবার চায়নার জাতীয় হৃদরোগ হসপিটালে ইউ আর লিডিং টিম ইন মিডল ইস্ট অ্যান্ড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ইটস নট লাইক ইউ আর জাস্ট অ্যানাদার ডক্টর ইন চায়না হৃদরোগ হাসপাতাল সাংহাই, ইউ আর দ্য ডক্টর অর দ্য ফিজিশিয়ান দেয়ার। সো এবং আপনি সবচেয়ে হাইটেক সার্জারিগুলোতে আপনি অ্যাক্টিভলি লিড করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সব কিছুর মধ্যে আপনি যদি আমাদের ডাক্তারদের দিকে যদি আপনি যদি তাকান, হোয়াট আর ফিউ অফ দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক দ্যাট ইউ ডিড রাইট, যেটা আমাদের অনেক ডাক্তাররা ওভারলুক করে বা ইম্পর্টেন্স দেয় না? আমার কাছে একটা জিনিস আমি সবসময় আমি নিজেকে বলি, যেহেতু আমি দাখিল মাদ্রাসা থেকে পাশ করে এসেছি, মানে দাখিল পাশ করছি সোজা বাংলায়, আই হ্যাভ এ লট অফ ল্যাকিংস অ্যান্ড ইটস নট শেমফুল যে আমার ল্যাকিংস আছে। আই ট্রাই মাই বেস্ট টু ওভারকাম মাই ল্যাকিংস। আমি যখন দাখিল পাশ করেছি আই এম ভেরি নট গুড ইন দ্য ইংলিশ। আমি যখন ক্যান পাবলিকে মানে এইচএসসি জন্য এনরোল করলাম, আই ফোকাস মোর অ্যান্ড মোর ফর দ্য ইংলিশ ইম্প্রুভমেন্ট, আইদার রাইটিং অর আইদার গ্রামার। দেন আমি যখন এমবিবিএস পাশ করলাম ইউএসসিসি থেকে, তখন আমি জানলাম যে আমি একটা প্রাইভেট মেডিকেল থেকে পাশ করেছি। এখন আমাকে অন্য গভর্নমেন্ট মেডিকেলে ছেলেদের চেয়ে 10 গুণ বেশি কাজ করতে হবে। দেন আই ক্যান বি সিমিলার অর মেবি আই ক্যান বি ইকুয়াল উইথ দ্যাম। এই যে আপনার টেন্ডেন্সিটা গ্রো করা যে ইয়েস আই হ্যাভ এ ল্যাকিংস, ইটস ট্রু অ্যান্ড আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই সেলফ, এটাই আপনাকে অনেক দূর টেনে নিয়ে যাবে। এবং আমি এটা সবসময় সবাইকে বলি, আপনি কোথা থেকে পাশ করেছেন এটা কখনোই এটা মুখ্য বিষয় না। আপনি এখন কি করছেন এবং কি করবেন, দ্যাটস দ্য মেকিং দ্য ডিফারেন্স ফর দ্য পিপল। এখন 2026 সালে আমাকে কিন্তু কেউ জিজ্ঞেসও করবে না আপনি কি দাখিল পাস করছেন, আপনি কি এমবিবিএস পাস করছেন, আপনি কি এমডি পাস করেছেন, নাকি আপনি পিএইচডি করছেন। নো, এখন আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ এতগুলি ডেজিগনেশন দিয়েছে দ্যাট 20 years before chapter it's not the important now, কিন্তু সেই 20 years before আমি 3টা জিনিসকে সবসময় ফলো করেছি। আমাকে লেটেস্ট টেকনোলজি শিখতে হবে, কীভাবে শিখবো জানি না, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। আমি খুব কনফিডেন্টলি বলি যে আমাদের দেশের ডাক্তাররা সো হার্ড ওয়ার্কিং,
তারা 10টা রোগী দেখার জায়গায় 100টা রোগী দেখে। কারণ সোশ্যাল সিচুয়েশনটাই সেরকম। এবং তারা মানে একটা বাংলাদেশী ডাক্তার যদি কেউ ডাক্তারি করে, ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তারি করতে পারবে। কারণ বাংলাদেশি ডাক্তাররা যে পরিমাণ ওভারলোড নিয়ে কাজ করে, সেটা ওয়ার্ল্ডের কোথাও পাবেন না আপনি। ইভেন ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, নো, দে উইল রিভোল্ট, দে বিদ্রোহ ঘোষণা করবে ডাক্তাররা এতগুলি রোগী দেখলে। কিন্তু আমাদের ডাক্তাররা, আমাদের, আপনি চিন্তা করেন একটা ঢাকা মেডিকেল একটা আউটডোরের একটা মেডিকেল অফিসার কতগুলি সেই রোগী দেখে। রোগী আসতেছে যাচ্ছে, আমি একদিন গিয়েছি। আমি চিন্তা করি আসলে আল্লাহ এগুলিকে কী ধরনের মেন্টাল স্টেবিলিটি দিয়েছে ডাক্তারদেরকে, স্পেশালি ফর বাংলাদেশ। আপনি একটা কক্সবাজার যান, এত অপ্রতুল জিনিসের মধ্যে তারা সার্ভিস দিচ্ছে। আপনি জাতীয় হৃদরোগে যাবেন, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যাবেন, এত অল্প রিসোর্সের মধ্যে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি বাইরের দেশে গেলে দেখবেন যে একটা বেলুন দিয়ে একটা পেশেন্টকে আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট দিই। বাংলাদেশে জাতীয় হৃদরোগ বা অন্য যে কোনো একটা হসপিটালে যাবেন, আমি জানি না প্রাইভেট হসপিটালে, একটা বেলুন দিয়ে আমরা ৩ থেকে ৪টা পেশেন্টকে রিইউজ করতে পারতেছি। একটা ওয়্যারকে রিইউজ করা সম্ভব, করতেছি। কারণ কি? আমাদের অপ্রতুলতা। তার মানে এত অপ্রতুলতার মধ্যেও তারা এই সার্ভিস দিচ্ছে। যখন এভরিথিং ইজ এভেইলেবল, তারা অনেক 100 টাইমস বেটার সার্ভিস দিতে পারবে। তা আমি মনে করি আমাদের ডাক্তাররা হাইলি ইকুইপড, হাইলি নলেজেবল। আর আমরা যদি কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করতে পারি, উই ক্যান রক। কারণ আপনি কত বড় ডাক্তার, ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য ওয়ার্ল্ড। হাউ ইউ টক, হাউ ইউ কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট ফ্যামিলি, নট অনলি দ্য পেশেন্ট, how you communicate with the patient and the patient family, that's the matter of the success of your entire doctor journey. তো আমি সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব যে আমাদের ডাক্তারদের নলেজ স্কিল টু গুড, হু আর ওয়ার্কিং অ্যাজ এ ডক্টর ইন বাংলাদেশ, দে আর টু গুড। তারা জানে কিভাবে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং করতে হয়। আর কমিউনিকেশন স্কিল যদি একটু ডেভেলপ করতে পারি, দেন উই ক্যান বি বেস্ট, নো ডাউট। এবং পাশাপাশি আমি মনে করি টেকনোলজি, বিকজ অনেক ক্ষেত্রে ডক্টররা টেকনোলজির ব্যাপারে যথেষ্ট অ্যাওয়্যার থাকে না, বিকজ তারা মনে করে আমার কাজ প্রফ পাস করা অ্যান্ড আমার কাজ হচ্ছে গিয়ে এই সার্জারি ট্রেনিং, বাট তারা টেকনোলজির ব্যাপারে আপনার যেই ড্রাইভটা আছে সেটা আমি অনেক ডাক্তারের মধ্যে দেখি নাই। আচ্ছা, আমি একটা জিনিস মনে করি কি, আসলে টেকনোলজিতে আপনাকে অ্যাডভান্স আসতেই হবে। আপনি যদি অ্যাডভান্স টেকনোলজিকে আপনি যদি নিজেকে আপগ্রেড করতে না পারেন, আপনি ব্যাক স্টেজ চলে যাবেন। যেটা চায়নাতে প্রত্যেকটা ডাক্তারই কিন্তু আপগ্রেড করার জন্য বিভিন্ন ট্রেনিং করে। বিভিন্ন দেশে চলে যায়, বিভিন্ন প্রভিন্সে চলে যায় নিজেকে আপগ্রেডেশনের জন্য। তাও আমি বলব যে আমাদের দেশের এত অপ্রতুলতার মধ্যেও আমাদের ডাক্তার ভাই এবং বোনেরা যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, দিস ইজ রিয়েলি রিমার্কেবল। আর আপগ্রেডেশনের ব্যাপারটা যদি নিজের কাছে ইচ্ছা থাকে, ইউ ক্যান গেট দ্য গুড আরেকটা পয়েন্ট যেটা প্রোগ্রেস। ভাই থ্যাংক সেটা ইউ। হচ্ছে গিয়ে যে আমাদের দেশের ডাক্তাররা যারা হয় তারা অলওয়েজ দে আর ভেরি গুড স্টুডেন্ট, লাইক একদম গুড স্টুডেন্ট বলতে আমরা যেটাকে বুঝি বেস্ট স্টুডেন্ট। বেস্ট স্টুডেন্ট, ট্রু। রাইট, ইউজুয়ালি, রাইট। এবং অনেক ক্ষেত্রে যারা বেস্ট স্টুডেন্ট, আমি সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট অনুযায়ী বলতেছি, তারা রিস্ক নিতে চায় না, তারা রিস্ক অ্যাভার্স, তারা রিস্ককে অ্যাভয়েড করে, তারা পপুলার রাস্তায় গিয়ে তারা সবসময় সামনে দাঁড়াতে চায়। আপনি আপনার রাস্তায়, আপনার জার্নিতে ইউ টুক আ লট অফ রিস্ক, অনেকগুলা রিস্ক নিয়েছেন, এবং আপনি অনেকবার আনপপুলার রাস্তায় হাঁটছেন, এবং রাস্তায় হেঁটে আপনি আসলে দেখাইছেন যে একজন চিকিৎসক সে বিফোর রিচিং 45 দে ক্যান লিড দ্য একদম ওয়ার্ল্ডের বেস্ট হেলথ ইনস্টিটিউটের লিডিং পজিশনে গিয়ে তারা বসতে পারে। সো ডাক্তারদেরকে আপনি আসলে রিস্ক নেওয়াটা কেন মনে করেন ইম্পর্টেন্ট? বিকজ ইউ হ্যাভ গন ইনটু অন্টারপ্রেনারশিপ, রিসার্চ, পিএইচডি, ট্রেনিং, বিভিন্ন দেশে যাওয়া, চায়নায় থেকে টিম নিয়ে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যাওয়া, টু ট্রাই টু বিল্ড দেয়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার। রিস্ক কেমনে ডাক্তারদেরকে শেখানো যায় বা মোটিভেট করা আচ্ছা, যায়? আমি মনে করি আসলে আমি ইউএসসি থেকে পাশ করে জাতীয় হৃদরোগে এসেছি। এটা একটা হাইয়েস্ট রিস্ক ছিল। আমি কিছু জানতাম না। আমি ছিলাম যে হয়তো আমার নলেজ, মানে একাডেমিক নলেজ থাকতে পারে, কিন্তু পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব, আমার, আমি কখনো লজ্জা পাই না যে আমাদের জাতীয় হৃদরোগে যারা ওয়ার্ড বয় আছে, তারাও মোর স্কিল ইন সাম ওয়ে। যেটা আমরা চিটাং থেকে এসে আমরা সেটা শিখছি। অনেস্টলি স্পিকিং, একটা মানুষ একটা সিসিউতে সে 20 বছর কাজ করতেছে, হি নো মেনি থিংস। আমি যখন নতুন আসছি,
তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে একটা রিস্ক নিয়ে যে আসলাম জাতীয় হৃদরোগে, আমি কি আসলে সাস্টেন করতে পারবো? আমার সাথে যারা ২ জন এসছে তারা কিন্তু ব্যাক করেছে। তারা পারেনি। আমি কান্নাকাটি করতাম রাতের বেলা, কোথায় আসলাম? খাওয়া-দাওয়া নাই। আ আমার অনেক সময় গেছে আমার ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। এবং অনেক সময় গেছে যে স্যারকে বলতাম, "স্যার টাকা নেই, কিছু টাকা দেন আমাকে।" এবং আল্লাহ হয়তো এই লজ্জাটা ভেঙে দিয়েছে, কারণ প্রয়োজনের তাড়নায় আবুল হোসেন স্যারকে বলতাম। আমার একটা স্যার ছিলেন খালেকুজ্জামান স্যার। উনি আমাকে চায়না যাওয়ার সময় এয়ার টিকেটের টাকা দিছে। আমি ওনার আন্ডারে, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। এখন বর্তমানে প্রফেসর। তো এই যে বন্ডেজটা, এই যে রিস্ক নেওয়ার টেনডেন্সিটা, এটা ১ম থেকে আমার মধ্যে ছিল। এবং আমি মনে করি আমাদের যারা ইয়ং ডাক্তার বিফোর 40 এভরি সিঙ্গল ডে দে ক্যান টেক দ্য রিস্ক। এবং রিস্ক নেওয়ার পরে যেটা ভুল হবে, দিস ইজ অলসো $1,000,000 লেসন ফর হিজ লাইফ অর হার লাইফ। তা আমি মনে করি আমরা সবসময় রিস্ক নিব। এখনো আমি অনেক জায়গায় রিস্ক নিই। তো আমার কাছে মনে হয়েছে রিস্ক ইজ দ্য অ্যানাদার চ্যাপ্টার অফ দ্য উইন। এবং যে যত বেশি রিস্ক নিয়েছে ইন হিজ লাইফ অর হার লাইফ, হি উইল বি দ্য বেটার পজিশন, হি উইল গেট দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য লাইফ। তো রিস্ক নিতেই হবে। রিস্ক না নেওয়া ছাড়া গতানুগতিক প্রক্রিয়াতে গিয়ে ইটস টাফ, বাট আই ক্যানট সে ইট নট পসিবল। বাট রিস্ক নেওয়ার মধ্যে একটা মজা আছে, রিস্ক নেওয়ার মধ্যে একটা সাকসেসের একটা সুন্দর গন্ধ পাওয়া যায় রিস্কে। আপনি মনে হচ্ছে, হ্যাঁ, আমি যাচ্ছি, জানি না কি হবে, দেখি না। এই যে দেখি না মানে হলো যে ইউ আর অ্যাট দ্য স্টেজ অফ দ্য সাকসেস। আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম তখন আমি জানি না কোথায় থাকবো। আমাকে ইমিগ্রেশন অফিসে জিজ্ঞেস করলো কোথায় থাকবা, কোনো পেপার আছে কিনা। আমি অনেস্টলি বলছি আমি জানি না, আমার কাছে শুধু লেটারটা আছে। আমি একদিন শুধু হোটেলে থাকবো, দেন আই উইল ফাইন্ড মাই ওন ওয়ে টু হাউ টু হ্যান্ডেল মাই লিভিং লাইফ ইন ইউএসএ। তো জিজ্ঞেস করছে কত টাকা আছে, আমি বললাম আই হ্যাভ অনলি $200। অনেস্টলি তখন $200 ছিল। আমি $200 নিয়ে বেরিয়ে পড়েছি, জানি না কী হবে পরে। বাট আফটার দিস আই কল মাই বস, স্যার আই হ্যাভ অনলি দিস অ্যামাউন্ট, হি সেন্ড সাম মানি। ওয়েস্টার্ন ইউনিয়ন ছিল নাকি মানিগ্রাম ছিল, মনে নেই তখন। চায়না থেকে আমার বস টাকা পাঠাচ্ছিল $500, সেটা দিয়ে আমি প্রায় অনেক মাস আমি সার্ভাইভ করছি। তো এই যে রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা এবং নিজের লেভেল থেকে নিচে এসে থাকার যে টেন্ডেন্সিটা, এটাই আপনাকে অনেক বড় করবে। আমি ফার্স্ট টাইম টেবিলে খাইছি, মানে মাই হোম চায়নাতে 2019-এ। 2010 থেকে 2019 পর্যন্ত আমি ফ্লোরে বসে খেতাম। কারণ আমার টেবিল কেনার মতো যে স্পেস বা টাকা সেটা কিছু ছিল না। তার মানে কি, আয় চায়নায় আপনি যখন লম্বা সময় ছিল, আপনার বাসাটা কতটুকু ছিল? আচ্ছা, আমি যখন শ্যানডং ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা মিলে আমরা আমার একটা বাচ্চা ছিল তখন 2017 পর্যন্ত 10 মিটার একটা ঘরে থাকতাম। এবং 10 মিটারের মধ্যে একটা ওয়াশরুম ছিল। তো হাজবেন্ড, আমার ওয়াইফও রেডিয়েশন অনকোলজিস্ট, এবং তার কন্ট্রিবিউশন ইন মাই লাইফ আ লট, বিকজ আমি অসংখ্য জায়গায় ট্রেনিং করতে মানে গিয়েছি। তখন আমার বেবিকে নিয়ে সে একলা লাইফটাকে লিড করেছে ইন চায়নাতে। ইট ইজ হিউজ রিস্কি, হিউজ ট্রাবলসাম, এবং হিউজ কমপ্লিকেটেড, but she stand for me. So publicly I'm very grateful to my wife, my teachers, my parents, এবং আমার একটা বন্ধু যে ডাক্তার কামাল, আমাকে কিছু ছাড়া, কোনো দেনা পাওনা ছাড়া সে রিস্ক নিয়েছে। তাদের কন্ট্রিবিউশন কখনো মানে কিছু দিয়ে মানে ফিল আপ করা যাবে না। তা আমি এই জন্যই বলি, আমি সবসময় রিস্ক নিয়েছি, এখনও রিস্ক নিচ্ছি। এবং আমার বসের নাম হচ্ছে প্রফেসর উ ইয়ং জিয়ান। উনি 2018 সালে জয়েন করেছি। আমি দেখেছি ওনার ডাউন, আপ, ডাউন, আপ। যখন ডাউন হয়েছি অনেকজন মানুষ তাকে ছেড়ে চলে গেছে। আমি যাই নাই। আমার কাছে অনেক ভালো অফার ছিল বিভিন্ন জায়গায়। স্যার বলতো, "মেজবা তুমি চলে যাও। আমার একটু ট্রাবল হচ্ছে। তুমি ইউ ক্যান গেট বেটার মানি।" বাট আই স্ট্যান্ড, আই স্টে, আই কিপ ওয়েট ফর দ্য গুড টাইম। এই যে রিস্ক নিলাম, এটাই তো আপনাকে অনেক দূর 10 বছর আগে নিয়ে যাবে। তো আমি এইজন্যই সবাইকে বলি, যারা ইয়ং ডক্টর আছেন তারা রিস্ক নিবেন। রিস্ক নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। আর মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। আল্লাহ মানুষকে খুব কাইন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রিস্ক যখন নিবেন তখন চিন্তা করবেন যে খারাপ হতে পারে, ভালো হতে পারে। খারাপ হলে আলহামদুলিল্লাহ, ভালো হলে সুম্মা আলহামদুলিল্লাহ। ডাক্তারদের জন্য হায়ার এডুকেশনে যদি বলি, আমাদের ডাক্তাররা এমবিবিএস এর পরে অনেকে এমআরসিপি করতে যায়, অনেকে বিভিন্ন জায়গায় করতে যায়, ইউকে, ইউএসএতে যেতেই পারে অবশ্যই। বাট এখানে চায়নায় কি অপরচুনিটি আছে, বা কেন চায়না তাদের জন্য একটা হায়ার এডুকেশন একটা ভালো ডেস্টিনেশন হইতে পারে, সেটা যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি মনে করি, একটা খুব স্ট্রংলি বিলিভ করি,
China is leading the world now. Huge, big country. A lot of companies, a lot of opportunity. যেই কান্ট্রিতে আমরা কেন ইউএসএ যেতে চাই, কারণ এখানে অপরচুনিটি বেশি, অ্যান্ড দে আর রিচ, অ্যান্ড দেয়ার সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইজ স্ট্রং। এই তিনটে ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর চায়নাতে আমি মনে করি যারা আমাদের ভাইরা আছেন এখানে, যারা কম্পিউটার সায়েন্সে আছেন বা এমবিএ করেছেন বা ডাক্তার, তাদের ফার্স্ট টার্গেট থাকা দরকার এখন চায়না আফটার দ্য গ্র্যাজুয়েশন। কেন? আফটার দ্য গ্র্যাজুয়েশন আপনি বাংলাদেশে হচ্ছে একটা সুপার স্যাচুরেটেড একটা এনভায়রনমেন্ট। আপনি আপনি একটা আপনার অফিসের জন্য এক্সিকিউটিভ নেবেন, 100 অ্যাপ্লিকেশন ইউ ক্যান গেট উইদিন 2 days, বাট পজিশন ইজ 1। সেই 100-এর মধ্যে কেউ যদি নিজেকে তৈরি করে ফর চায়না উইদিন 6 months, আই এম ভেরি শিওর উইদিন নেক্সট 6 months ইউ ক্যান গেট এ কল ফ্রম ইন্টারন্যাশনাল কোম্পানি। এবং স্যালারি স্ট্রাকচার অলসো বাংলাদেশে আপনি যা চাচ্ছেন বা যা পাচ্ছেন তার চেয়ে বেটার পাবেন, প্লাস বেটার কমিউনিকেশন ডেভেলপ হবে, বেটার নেটওয়ার্ক ডেভেলপ হবে। এই যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে $1 billion। তো আমি সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো, চায়না ইজ ওপেন মার্কেট, প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড অ্যাপ্লাই। অনলাইন অসংখ্য আছে, একটু চাইনিজ শিখুন। আমরা যেমন ইংলিশ শিখেছি, দেন হু লার্ন ইংলিশ, দে গেট দ্য বেটার ফ্যাসিলিটি ইন দ্য ইউএস অর কানাডা অর আদার কান্ট্রি। আপনি একটু চাইনিজ শিখুন। আপনি যদি 1 থেকে যদি আমি 10 বলি, আপনি যদি 3ও যদি শিখতে পারেন, দে উইল ওপেন দ্য হোল ডোর ফর ইউ, বিকজ দে লাভ হু ক্যান স্পিক চাইনিজ। আপনি যদি 3 পর্যন্ত যদি শিখতে পারেন, a lot of opportunity will come to your handshake with you। তো যাদের এরকম এমবিএ ডিগ্রি আছে বা বিবিএ ডিগ্রি আছে বা স্পেশালি ফর দ্য আপনার যারা ওয়ার্ক ফ্রম হোম করে, আপনার ফ্রিল্যান্সার, তাদের জন্য একটা লট অফ অপরচুনিটি। আমি সে ফর এক্সাম্পল আমি একটা পোস্টার বানাবো আমার প্রেজেন্টেশন নিয়ে, আমি একটা বলবো যে হ্যাঁ ডাক্তার মিসবা আজকে এই কনফারেন্সে একটা প্রেজেন্টেশন দিবে। এই পোস্টারটা বানানোর জন্য আই নিড টু পে মিনিমাম সে ফর এক্সাম্পল 100 RMB। 100 RMB মানে 1800 টাকা। সেই সেম কাজটা আমাদের দেশের ভাইরা ওয়ার্ক ফ্রম হোম ফ্রিল্যান্সিং করে 300 টাকা করে দিতে পারে। এম আই রাইট? একটা পোস্টার 200 টাকা, 300 টাকা, 500 টাকা। আচ্ছা, তো যারা এরকম একটু চাইনিজ জানবে, ওই মার্কেটটা যদি হিট করা যায় ফ্রিল্যান্সিং এর, $1 million ক্যান এন্টার দ্য বাংলাদেশ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টরটা হিউজ বিগ চায়নার। আমাদের দেশ থেকে যারা যাচ্ছে, if any tourism company can enter in the bigger scale, also opportunity। আর জবের যে ব্যাপারটা, আমি মনে করি যদি কেউ চাইনিজ পারে আর একটু কমিউনিকেশন স্কিল ভালো থাকে, ব্যবসা বুঝে, প্রেজেন্টেবল, এবং হি নো হাউ টু টক, জব ইজ নট এ বিগ ডিল। আর আপনি যখন একবার জব সিস্টেম ঢুকবেন, আপনি সারা জীবন জব করবেন না, জব সুইচ করবেন। জব সুইচ করার মানে হলো ইটস আপগ্রেডিং, আর আপগ্রেডিংয়ের মানে হলো যে আপনি রিস্ক নিচ্ছেন। তো একটা আননোন কান্ট্রিতে গিয়েও কিন্তু এই পুরো বাজারটা, আমি যদি চাইনিজ বাজারটা চিন্তা করি, অলমোস্ট 50% অকুপাইড বাই দ্য ইউরোপিয়ান। আপনি কি এটা বলতে পারবেন যে কেন তারা ইউরোপ থেকে আসছে? ওয়াই? বিকজ অফ দ্য অপরচুনিটি। পাকিস্তানি ইয়ং জেনারেশন অলসো নাও 20-25% ক্যাপচার্ড, যেটা আমরা এখনও ক্যাপচার করতে পারিনি। তো এই কারণে আমাদের দেশে যারা মানে হাম্বল রিকোয়েস্ট ফর দ্য ইয়থ পিপল, লার্ন সাম চাইনিজ এবং ডু ফর দ্য, মানে আপনি সিস্টেমে ঢুকতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি যেটা করবেন করেন, আগে সিস্টেমে ঢুকেন, নট ফ্রম হেয়ার। আপনি ওখানে থাকেন, দেখেন 1 বছর 2 বছর থাকেন, ইউ লার্ন ফ্রম মিস্টেক, ইউ লার্ন ফ্রম রিস্ক, ইউ লার্ন হাউ টু ডু। কারণ একবার চায়নাতে এঙ্গেজ হয়ে যাওয়ার মানে হলো হোল ওয়ার্ল্ড নেটওয়ার্ক উইথ ইউ। দ্যাটস নট পসিবল ফ্রম বাংলাদেশ। Yes, possible. Who are really big entrepreneur, they made it. But as a general people, it's not easy to get the network. সেই নেটওয়ার্কটার জন্য হলেও চায়নাতে গিয়ে মিনিমাম কিছুদিন জব করলে হবে কি, তখন আপনার সিভি উইল বি ভেরি স্ট্রং, অ্যান্ড দেন ইউ ক্যান মুভ টু দ্য আদার কান্ট্রি অর নট, ইট আপ টু ইউ, বাট ইউ ক্যান গেট দ্য আপগ্রেডেশন ইন ইয়োর লাইফ। অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে চায়না আসলে মুসলিমদের জন্য ভালো না, চায়নায় গেলে মদ খাইতে হয়, চায়নায় গেলে আপনার মানে অনেক রকম মুসলমানদের ব্যাপারে তারা পজিটিভ না, অ্যান্ড সো অন। এটা অনেকের মধ্যে ধারণাটা আছে। প্লাস হচ্ছে গিয়ে যে আমাদের অনেক রোগীরা মনে করে বা যে তারা যদিও ব্যাংককে যাচ্ছে বা অন্যান্য দেশে যাচ্ছে, কিন্তু তারা মনে করে চায়নায় গেলে ভাষাগত প্রবলেমটা অনেক বেশি হবে, সো তারা যায় না। যদিও চায়না অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় থাইল্যান্ডের থেকে ইকুয়ালি এক্সপেন্সিভ, এবং চায়নার টেকনোলজি বা হেলথ অনেক ক্ষেত্রে থাইল্যান্ডের থেকে বেটার। আপনি আরো থাইল্যান্ড better বলতে থেকে পারবেন। মিনিমাম 25% লেস চায়না। জি, এবং প্রবাবলি থাইল্যান্ডের থেকে র্যাঙ্কিংয়ে হেলথ কেয়ারে চায়না অনেক অনেক আগে বেশি, আছে।
অনেক আপগ্রেডেশন তাদের। এবং আমি মনে করি যে থাইল্যান্ড এবং চায়না, চায়না 25 ইয়ার্স অ্যাহেড থাইল্যান্ডের তুলনায়। নরমাল যেগুলো হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটাল যেগুলি সুপার রিচ ডক্টরস এবং সুপার রিচ মিনস এডুকেশন, সুপার রিচ মিনস রিগার্ডিং দ্য টেকনোলজি, অনেক আপগ্রেডেশন। আপনি হোল থাইল্যান্ড মিলে একটা 5th জেনারেশনের কার্ডই পাবেন না ক্যান্সারের জন্য। সাইভেননেফ কয়টা পাবেন ইটস কোয়েশ্চেনেবল। একটা প্রভিন্সে সাইভেননেফ আছে আপনার 5 থেকে 6টা ফর দ্য ক্যান্সার ট্রিটমেন্ট। তো এই জিনিসগুলি চায়না অলরেডি ডেভেলপ করে রেখেছে। আর আমি মনে করি যে এটা একটা ওয়ান কাইন্ড অফ রিউমার এবং ওয়ান কাইন্ড অফ বাজে ইনফরমেশন যে চায়নাতে মুসলমানদেরকে অত্যাচার করা হয়। আমি জানি না, অনেকে অনেক কথা বলতে পারে, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারি। 10 থেকে 2026 আমি মুসলিম বলে আমাকে কখনো হিউমিলেট করা হয় নাই। আমি মসজিদে জুমার নামাজ পড়তে যাই এবং আমি যদি প্রত্যেক দিন যদি নামাজ পড়তে চাই আমাকে কেউ বাধা দিবে না। আর আমার ওয়াইফ সবসময় হিজাব পরে, কখনো রাস্তাঘাটে তার হিজাব খুলে ফেলা হয় নাই, যেটা আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে ইটস এ কমন প্র্যাকটিস ইন দ্য ইউরোপ। এম আই রাইট অর নট? আপনি যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাবেন, a lot of things happen, যে টান দিয়ে হিজাব খুলে ফেলতেছে, ধাক্কা দিচ্ছে, a lot of video we are watching. চায়নাতে কখনো এই জিনিসটা আমাদের সাথে হয়নি এবং আমি কখনো শুনি না যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই প্রবলেমটা ফেস করছে যে আপনি হিজাব পড়ছেন, ওকে ইউ ক্যানট এন্টার হিয়ার, বাট তুমি দাঁড়িয়ে রাখছো, ওকে তুমি জঙ্গি, বা এরকম কোনো ওয়ার্ডিং আই নেভার লিসেন ইন মাই লাস্ট 16 ইয়ার্স জার্নি। থ্যাংক ইউ ভাইয়া আপনার সময়ের জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম। ইটস আ ভেরি ইন্সপায়ারিং স্টোরি ফর মি পার্সোনালি অ্যান্ড আই এম শিওর অডিয়েন্সও আপনার সাথে কানেক্ট করতে পারবে। আপনার ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব সো দ্যাট কমেন্ট সেকশনে, সো দ্যাট কেউ যদি আপনাকে ইমেলে যোগাযোগ করতে চায়। অ্যান্ড আপনি এছাড়াও আপনি ওয়ান বেল্ট ওয়ান রোড অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি 2020-এ ওয়ান বেল্ট ওয়ান রোড অ্যাওয়ার্ড পেয়েছি বিকজ আমি কোভিডের সময় আমি a lot of ওয়ার্ক করেছি। বাংলাদেশে আমরা অনেক কিছু পাঠিয়েছি ফ্রি অফ কস্টে এবং আমি চিঠি লিখেছিলাম আমার কার্ডিওলজিস্ট ফ্রেন্ডদেরকে যখন চায়না ওয়াজ ইন দ্য ভেরি ডেঞ্জার সিচুয়েশন, যখন একটা আইফোনের দাম একটা মাস্কের দাম সমান। সেই সময় আমি 46,000 মাস্ক রিসিভ করেছি ফ্রম দ্য ওয়ার্ল্ড, ফ্রম মাই কার্ডিওলজিস্ট ফ্রেন্ড। এই কারণেই আমাকে বেল্ট অ্যান্ড রোড অ্যাসোসিয়েশন আমাকে বেল্ট অ্যান্ড রোড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড নমিনেট করেছে 2020 সালে। এবং আই এম রিয়েলি থ্যাঙ্কসফুল অল দ্য অর্গানাইজেশন, স্পেশালি আমার টিচার, আমার প্রফেসর উ ইয়ংজিয়ান, যিনি আমাকে সবসময় ব্যাক স্টেজ থেকে সাপোর্ট দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া আজকে আপনার সময়ের জন্য। ইনশাল্লাহ আপনার কাছ থেকে চায়না সম্পর্কে হয়তো আরও কিছু শিখবো আরেকদিন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এবং আমি সবাইকে বলতে চাই, আমাদের যারা ইয়ত আছেন, রিস্ক নিতে হবে, লয়াল থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। আর চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু শেখা দরকার, শিখতে হবে এবং শিখলেই ইউ উইল বি ক্লিক সুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।